এটা স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চল, আচ্ছা আচ্ছা, আগের দিন একদম লাস্টে আমরা এরার ফাংশনটা নিয়ে কথাবার্তা বলেছিলাম। ওই এরার ফাংশনটা আরেকটু একবার বলে নেওয়া যাক, কারণ এরার ফাংশনটা এমনি এর আগে কখনো শোনোনি তোমরা আর কি। এবং এরার ফাংশনটা অন্তত আহ, তিন চারটে জায়গা আছে, তিন চারটে জায়গায় কিন্তু এরার ফাংশনটা ইউজটা তোমার লাগবে। গামা ফাংশনটা তোমরা বারবার ব্যবহার করো, সেটা কোনো অসুবিধা নেই। মানে এমনিতে এই যে এখানে যেমন দেখো, এই যে ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটা গামা এন। এইটা সবাই জানে, এটা এটা নিয়ে কোনো অসুবিধা হয় না, কারণ এটা এতবার ব্যবহার করতে হয় যে তোমার পরপর পরপর করে লোকে এটা অনেক জায়গায় ব্যবহার করে করে লোকে শিখে যায়। হ্যাঁ। আর এখানে তোমার আরো যে কতগুলো কথা থাকে আর কি, গামা এন প্লাস ওয়ানটা এন গামা এন হয়, এইটা তোমার এন ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে যখন এন ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে when n is পজিটিভ ইন্টিজার, এইটা। আর সেখান থেকে গামা ওয়ানের ভ্যালু ওয়ান বেরোয়, আর গামা হাফের ভ্যালু রুট পাই বেরোয়। তাহলে এই যে এইটুকু যে ইনফরমেশন, এই ফরওয়ার্ডে যদি তোমার মনে থাকে, তাহলে গেসিয়াস স্টেট রিলেটেড, মানে পার্টিকুলার কাইনেটিক থিওরি অফ, মানে মানে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল এনার্জি ডিস্ট্রিবিউশন, এই রিলেটেড যে জায়গাগুলো, তার 90% ইন্টিগ্রেশন কিন্তু এই ফর্মুলা দিয়ে তুমি করে ফেলতে পারবে। ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু গামা এন। গামা এন প্লাস ওয়ানটা হচ্ছে এন গামা এন, সেটা এন ফ্যাক্টোরিয়ালের সঙ্গে সমান হবে যখন এনটা একটা পজিটিভ ইন্টিজার, মানে এক দুই তিন চার ইত্যাদি ইত্যাদি। এটা রেকারসার রিলেশন বলে। এবারে যে কোনো গামা ফাংশন তুমি যখন আস্তে আস্তে ভাঙবে, তুমি তুমি শেষ করবে গামা ওয়ান বা গামা হাফে। গামা ওয়ানের ভ্যালু ওয়ান হয়, গামা হাফের ভ্যালু রুট পাই হয়। সেখান থেকে তুমি ব্যাপারটাকে করে ফেলতে পারবে। আচ্ছা, মানে প্রবলেমটা হচ্ছে যে এই টাইপের ইন্টিগ্রেশন দেখো যখন তুমি করছো, মানে এটা হচ্ছে মানে আচ্ছা, প্রথমে হচ্ছে এইটাকে কাজে লাগিয়ে, এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমি ধরো ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালুটাকে বের করার চেষ্টা করছি। তাহলে এই যে জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালুটা যখন বের করার চেষ্টা করব, এখানে গামা ফাংশনে এটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স থাকে, এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। সেখানে এরকম একটা সাবস্টিটিউশন তোমাকে করতে হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে টু এক্স ডিএক্সটা ডিজেড হয়ে গেল, সেখান থেকে ডিএক্সটা হয়ে যাচ্ছে ডিজেড বাই টু এক্স, এইটা। আবার এক্সটা এখান থেকে রুট ওভার অফ জেড বসিয়ে দাও, তার ডিজেড বাই টু রুট ওভার অফ জেড। আর ডেফিনাইট ইন্টিগ্রেশন যেহেতু, তাহলে লিমিটটাও পাল্টাতে হবে। এক্সটা যখন জিরো, পরিষ্কার জেডটাও জিরো, এক্স যখন ইনফিনিটি, তখন জেডটা তোমার ইনফিনিটি হচ্ছে, এইটা এইটা। তাহলে এবারে বসাচ্ছি এটা, তাহলে ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে ই টু দি পাওয়ার মাইনাস জেড বসালে, আর ডিএক্স এর জায়গায় হাফ জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড বসালে। তাহলে সাবস্টিটিউশনগুলো আমি করে ফেললাম। হাফটা বাইরে বের করে দাও, ইন্টিগ্রাল জিরো থেকে ইনফিনিটি জেড টু দি পাওয়ার মাইনাস হাফটাকে তুমি হাফ মাইনাস ওয়ান করে দাও, ই টু দি পাওয়ার মাইনাস ডিজেড করো। এবার এই যে এক্সপ্রেশনটা, তার সঙ্গে গামা ফাংশনের যে ডেফিনেশন, এটা একটা ইম্প্রপার ইন্টিগ্রাল, তার যে ডেফিনেশনটা কম্পেয়ার করো। পরিষ্কার দেখো, এখানে এই এন এর জায়গায় হাফ বসালেই হয়ে যাবে, এন এর জায়গায় হাফ বসালে গামা হাফ হয়ে যাচ্ছে, গামা হাফের ভ্যালু রুট পাই, তাহলে উত্তরটা হচ্ছে রুট পাই বাই টু হলো। তাহলে যদি ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্সটা রুট পাই বাই টু হয়, তাহলে টু বাই রুট পাই দিয়ে গুণ করে দিলে কি দাঁড়াচ্ছে, টু বাই রুট পাই ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটা হয়ে যাচ্ছে তোমার ওয়ান। তাহলে টু বাই রুট পাই ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, সেটা হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে দেখো, তাহলে টু বাই রুট পাই ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি এইটা হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে তুমি যদি এটাকে পিক্টোরিয়াল গ্রাফিক্যালি দেখো, তাহলে আরে তুমি এই
তুমি এ বরাবর 1 মিনিট 2/√5 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর ও এখানে লেখাই আছে, ও সরি না দরকার নেই, এটা 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 অলরেডি বলা আছে। 1 মিনিট দেখো আমি কি করছি, এই যে পার্টটা মানে ইন্টিগ্রাল যেটা 2/√5 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে এফ এক্স বলছি। 2/√5 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে পুরোটা মানে এইটা হচ্ছে 2/√5 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি ভাবছি এফ এক্স। এফ এক্স ভার্সেস এক্স যদি প্লট করি কেমন প্লটটা দেখতে হবে। দেখো এমনিতে খুব সহজ ব্যাপার, এক্স যখন 0 তাহলে ই টু দি পাওয়ার 0টা 1 হয়ে যাচ্ছে, তখন ভ্যালুটা হচ্ছে 2/√5, সেখানে এক্স ইকুয়াল টু 0 তে ভ্যালুটা হচ্ছে 2/√5। আর এটা যদি তোমার মাইনাস মানে প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি দুদিকে তুমি করছো, এটা একটা গাউসিয়ান ফাংশন হতো। মানে এই যে ফাংশনগুলো এটা ওয়ান ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, তুমি এই ধরনের জিনিস দেখবে যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার যদি তুমি গ্রাফিক্যালি প্লট করো তাহলে এটা গাউসিয়ান ফাংশন, নর্মালি এরার কাপ যেমন দেখতে হয় এটা এই ধরনের, মানে এমনিতে এই দুদিকে করতে তাহলে হচ্ছে তোমার এই ধরনের ছবি দেখতে হতো আর গাউসিয়ান প্লট, গাউসিয়ান প্লট। এইটা এটা তো গাউসিয়ান টাইপের প্লট দেখতে, তোমার ডান দিক বাঁ দিক দুদিকেই থাকে। কিন্তু এখানে আমার ইন্টিগ্রেশনটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, সেখানে শুধুমাত্র ডান দিকটাকে নিচ্ছি। এবারে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এফ এক্স জি এক্স 1 দিচ্ছে, মানে এই যে কার্ভের আন্ডারে যে এরিয়াটা, এই পুরো এরিয়াটা হচ্ছে তোমার 1। এই যে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এফ এক্স জি এক্স, সেটা বেসিক্যালি 1, অর্থাৎ এই কার্ভের আন্ডারে পুরো এরিয়াটা হচ্ছে তোমার 1। ঠিক আছে, যে কোনো ইন্টিগ্রেশন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকে। তাহলে এইখানে যে ইন্টিগ্রেশনটা করেছে 0 টু ইনফিনিটি 2/√5 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা ইকুয়াল টু 1, মানে হচ্ছে যদি তুমি ফাংশনটাকে ভাবো 2/√5 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর 2/√5 e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এক্স অ্যাক্সিস বরাবর এক্স প্লট করো, প্লট করে যে ছবিটা পাচ্ছ সেই ছবির আন্ডারে টোটাল এরিয়াটা হচ্ছে তোমার 1 রিপ্রেজেন্ট করছে। এবারে আমাকে যদি এরকম কখনো সিচুয়েশনটা থাকে যে ইন্টিগ্রেশনটা তোমাকে একদম 0 থেকে ইনফিনিটি পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, তার বদলে আপ টু দিস পার্ট 0 থেকে জেড পর্যন্ত করতে দেওয়া হচ্ছে, এই যে এটা জেড এক্স অ্যাক্সিসটা আপ টু 0 টু ইনফিনিটি না করে 0 থেকে জেড পর্যন্ত করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমাকে এরকম একটা ইন্টিগ্রেশন করতে বলা হচ্ছে 2/√5 ইন্টিগ্রাল 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে। তাহলে লিমিটটা 0 থেকে ইনফিনিটির বদলে 0 থেকে জেড পর্যন্ত, তখন তার উত্তরটা 1 হবে না, তখন সেই যে ইন্টিগ্রেশনটা তাকে সিম্বলিক্যালি লেখা হচ্ছে এরার ফাংশন অফ জেড, ইআর এফ জেড। তাহলে এইটা হচ্ছে এরার ফাংশন অফ জেড। আর এবারে জেডটা যদি কোনো কারণে ইনফিনিটি হয়ে যেত তাহলে আগের ভ্যালুটা, তখন তার উত্তরটা 1 বেরিয়ে যেত। আর যদি জেডটা 0 হতো, 0 থেকে 0 ইন্টিগ্রেশন যদি ডেফিনাইট ইন্টিগ্রেশন করো এ টু এ বা 0 টু জিরো, সেটা সার্টেনলি হচ্ছে 0 হবে। তবে ক্লিয়ারলি এরার ফাংশন অফ ইনফিনিটি হচ্ছে 1 আর এরার ফাংশন অফ 0 হচ্ছে 0। তার মানে দেখো এই যে এই 0 থেকে জেড পর্যন্ত তুমি ইন্টিগ্রেট করছো, এই যে সবুজ যে জায়গাটা, এই সবুজ জায়গাটা হচ্ছে তোমার বেসিক্যালি 2/√5 ইন্টিগ্রাল 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে, এইটা হচ্ছে এরার ফাংশন অফ জেড এটা। আর এবারে খেয়াল করে দেখো যে এই যে 2/√5 ইন্টিগ্রাল 0 টু জেড ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2/√5 ইন্টিগ্রাল জেড টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এই পুরোটাকে করলে কত হবে 2/√5 ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এইটা মানে একটা 0 থেকে জেড পর্যন্ত, একটা জেড থেকে ইনফিনিটি পর্যন্ত, পুরোটাকে করা মানে হচ্ছে একদম আগের এই 0 টু ইনফিনিটি এই ইন্টিগ্রেশনটা, তার ভ্যালুটা হচ্ছে 1। তাহলে আমি যদি 2/√5 ইন্টিগ্রাল জেড টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স করি, তাহলে 1 মাইনাস এইটা হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু এরার ফাংশন, তাহলে 1 মাইনাস এরার ফাংশন হলো, তাকে বলা হয় কোএরার ফাংশন বা কমপ্লিমেন্টারি এরার ফাংশন। তো কমপ্লিমেন্টারি এরার ফাংশন কোন এরিয়াটা রিপ্রেজেন্ট করছে না, জেড থেকে ইনফিনিটি যে লাল যে লাইন দিয়ে যে জায়গাটা কভার করা হয়েছে সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি কোএরার ফাংশনের ভ্যালুটা। এবং পরিষ্কার দেখো এরার ফাংশন এবং কোএরার ফাংশনের যোগফল যেহেতু 1 এবং কোএরার ফাংশন যেহেতু 1 মাইনাস এরার ফাংশন, যখন জেডটা তোমার ইনফিনিটি হয়ে যাচ্ছে এরার ফাংশনটা ইটসেলফ 1 হয়ে গেল বলে কোএরার ফাংশনটা তোমার 0 হয়ে গেল, আর যখন এরার ফাংশনটা তোমার 0 হয়ে যাচ্ছে তখন কোএরার ফাংশনটা হয়ে যাচ্ছে 1। তাহলে দেখো এই যে এরার ফাংশন এবং কোএরার ফাংশন তাদের যে মানে সেটা কোথা থেকে এলো
এবং তাদের যে তোমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা পিক্টোরিয়ালি তারা ঠিক কোন এরিয়াটাকে রিপ্রেজেন্ট করছে সেই পার্টটা আমরা বুঝে নিতে পারলাম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই যে জায়গাটা গামা ফাংশন, এরার ফাংশন, কো এরার ফাংশনের জায়গাটা বুঝে গেছো? হ্যাঁ স্যার। এটা এটা আমি আগের ক্লাসের লাস্টে এটা বলেছিলাম, সেটা আমি আরেকবার একটুখানি বলে নিলাম আর। আচ্ছা, এবারে চলে এসো যেটা আমি কি কি পড়াবো যেটা বলেছিলাম আর কি, যে আমি আগের দিনে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন পর্যন্ত কভার করেছিলাম। তাহলে আজকে প্রথম স্টার্টিংটা হবে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ওই একই রকম ভাবে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশন, তিনটে ঠিক করতে হবে। প্রথম 1 ডাইমেনশনে probability of finding molecules having kinetic energy within the range epsilon and epsilon plus d epsilon, যেমন ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে probability of finding molecules having speed within the range c and c plus dc বের করতে হয়, এখানে ঠিক probability of finding molecule having kinetic energy within the range epsilon and epsilon plus d epsilon। তাহলে কি হবে না, p epsilon d epsilon হচ্ছে 1 by pi kt to the power half 1 by root over of epsilon e to the power minus epsilon by kt d epsilon। আচ্ছা, এখানে যদি তুমি পি এপসাইলন ভার্সেস এপসাইলন প্লট করো তাহলে এই টাইপের দেখতে একটা ছবি হবে। তুমি খেয়াল করে দেখো যে এখানে ওই একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। পলিনোমিয়াল পার্টটা কখন ডমিনেট করে না, যখন তোমার ওই এপসাইলনের ভ্যালুটা কম হবে। তা এপসাইলন ভ্যালুটা কম হলে এটা 1 বাই রুট ওভার অফ এপসাইলনের মতো, মানে কি এপসাইলন যখন টেন্ডস টু 0 তখন জিনিসটা ইনফিনিটির দিকে চলে যাবে। আবার উল্টো দিকে যখন এপসাইলন বড় হয়ে যাবে তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে, এবং সেটা কি বলছেন, এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, সেখানে ওভারঅল ছবিটা এরকম দেখতে হবে। এপসাইলন যখন টেন্ডস টু 0 পি এপসাইলনটা ইনফিনিটির দিকে যেতে চাইবে, এপসাইলন যখন টেন্ডস টু ইনফিনিটি তখন পি এপসাইলনটা 0 দিকে যেতে চাইবে, এইটা। আর এক্ষেত্রে যখন তুমি ইয়ে করবে, দুটো ডিফারেন্ট টেম্পারেচারের প্লটটাকে করবে, দুটো টেম্পারেচারের প্লটটা হচ্ছে এরকম দেখতে। খেয়াল করে দেখো একটুখানি ছবিটার নেচারটা। সেটা হচ্ছে যে যখন টেম্পারেচারটা বেড়ে গেল তখন কি হচ্ছে না, কার্ভটাকে এই জায়গাটা কাট করেছে, টেম্পারেচার বেড়ে কেটে লোয়ার এনার্জিতে প্রবাবিলিটিটা কমে যাচ্ছে আর হায়ার এনার্জিতে প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক, কারণ কাইনেটিক এনার্জিটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ে। গ্যাসের কাইনেটিক এনার্জিটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে বাড়ে। যখন আমি টেম্পারেচার বাড়ালাম তখন হায়ার এনার্জিতে থাকার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে, এই যে হায়ার এনার্জিতে থাকার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে, কিন্তু টোটাল প্রবাবিলিটি তো 1 হবে। টোটাল প্রবাবিলিটি কিন্তু 1 হয়ে গেছে, লোয়ার এনার্জিতে থাকার প্রবাবিলিটি তোমার কমে যাচ্ছে। আর এখানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার probability of finding molecules having higher kinetic energy increases and that of lower kinetic energy decreases। হায়ার কাইনেটিক এনার্জিতে থাকা মলিকুলের সংখ্যা বা প্রবাবিলিটিটা বেড়ে গেছে। দেখো এই যে T1টা এখানে T2 উপরে, মানে হায়ার এনার্জিতে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ T2তে প্রবাবিলিটিটা বেশি, আর লোয়ার এনার্জিতে যখন চলে যাচ্ছে দেখো T2তে প্রবাবিলিটিটা কম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা আমি পরে 3 ডাইমেনশন যখন দেখবো তখন আমি ভালো করে বলবো, যে দেখো যে যখন এই স্পিড ডিস্ট্রিবিউশন করেছিলাম, স্পিড ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নেচার অফ দ্য গ্যাসের উপরে স্পিড ডিস্ট্রিবিউশনটা নির্ভর করেছিল, অর্থাৎ ফর্মুলার মধ্যে একটা এম ছিল, এক্ষেত্রে কিন্তু কোনো এম নাই, এটা খেয়াল রাখবে। এই যে প্রবাবিলিটিটা এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ মোলার মাস অফ দ্য গ্যাস। মানে আইডিয়াল গ্যাস যদি তুমি ধরে নাও, গ্যাস টু গ্যাস কি পাল্টায়, তার মোলার মাস বা একটা মলিকুলের মাস এগুলো পাল্টায়, কিন্তু কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে দেখো ওই এমটা কোথাও কিন্তু নেই, এটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। হয় স্পিড ডিস্ট্রিবিউশন যখন দেখবো ওটা কিন্তু তোমার টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা মাথায় রাখবে। 3 ডাইমেনশন ওটা আমি পরে ভালো করে বলছি।
আর এবারে চলে আসে টু ডাইমেনশনে। টু ডাইমেনশনে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ এপসাইলন আর এপসাইলন বাই ডি এপসাইলন, তার ফর্মুলাটা হচ্ছে 1/kT, মানে পি এপসাইলন ডি এপসাইলন হচ্ছে 1/kT e টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টু ডি এপসাইলন। এটা পরিষ্কার একদম এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে তুমি যদি টেম্পারেচারটাকে ফিক্স রেখে পি এপসাইলন ভার্সেস এপসাইলন প্লট করো, যখন এপসাইলনটা জিরো, এই যে এপসাইলন পার্টটা যখন জিরো তখন ভ্যালুটা হচ্ছে 1/kT, তাহলে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে 1/kT, তারপর সেটা জাস্ট সিম্পলি এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। আর দুটো ডিফারেন্ট টেম্পারেচার যখন করবে ওই একই রকম সিচুয়েশন, যে টেম্পারেচার যখন বাড়াচ্ছ এই 1/kTটা কমে যাচ্ছে, অর্থাৎ 1/kTটা কমে গেল। আর এদিকে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে এপসাইলন বাই কেটিটা কমে যাচ্ছে বলে ওটা স্লোলি ডিকে করবে, অর্থাৎ এটা তাকে স্লোলি ডিকে করছে। তার মানে ওই একই ব্যাপার, যে টেম্পারেচার যখন বাড়ানো হচ্ছে তখন হায়ার এনার্জিতে থাকা মলিকুলের প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে আর লোয়ার এনার্জিতে থাকা মলিকুলের প্রবাবিলিটি কমে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক, কারণ টেম্পারেচার বাড়ালে আবার কাইনেটিক এনার্জিটা বাড়ে, অর্থাৎ মলিকুলগুলো হায়ার অ্যান্ড হায়ার কাইনেটিক এনার্জিতে থাকার চেষ্টা করে। আর মূল ব্যাপারটা হচ্ছে থ্রি ডাইমেনশনটা। থ্রি ডাইমেনশনে কি হচ্ছে না, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি উইদিন দ্য রেঞ্জ এপসাইলন এন্ড এপসাইলন বাই ডি এপসাইলন, তার ফর্মুলাটা হচ্ছে 2π 1/πkT টু দি পাওয়ার 3/2 রুট ওভার অফ এপসাইলন ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি ইন্টু ডি এপসাইলন। এটা আচ্ছা, এটাকে তুমি প্লট করো তাহলে আবার ওই একটা পলিনোমিয়াল পার্ট আছে, এক্সপোনেনশিয়াল পার্ট আছে। পলিনোমিয়াল পার্টটা রুট ওভার অফ এপসাইলন অর্থাৎ রুট এক্স এর মতো করে যাচ্ছে। রুট এক্স এর মতো করে যাচ্ছে গেলে কি ওয়াই, মানে এই দিকে একটা প্যারাবোলার মতো দেখতে হবে। তাহলে যখন পি এপসাইলনটা এপসাইলন রেসপেক্টে প্লট করছে এই দিকে একটা প্যারাবোলিক্যালি জিনিসটা বাড়ছে, ওটার ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, আর হায়ার এপসাইলন ওটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে বলে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। তাহলে একটা পলিনোমিয়াল পার্ট, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। পলিনোমিয়াল পার্টটা হচ্ছে এপসাইলন যখন ছোট তখন ডমিনেট করে, এটা ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ এক্স এই ধরনের দেখতে, আর তারপরে সেটা এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এরকম দেখতে হবে ছবি। আর এবার দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করলে ওই একই লজিক। সেই লজিক অনুযায়ী দেখো তোমার ওই যে টোটাল প্রবাবিলিটিটা যেহেতু 1, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ সবসময় 1 হবে। এবারে তোমার দেখো এই যে দুটো ডিফারেন্ট টেম্পারেচার T1 এবং T2, তাহলে এই হায়ার এনার্জিতে যখন টেম্পারেচারটা বেশি থাকবে পাওয়ার প্রবাবিলিটিটা বেশি হচ্ছে, আর লোয়ার এনার্জিতে প্রবাবিলিটিটা কমে যাচ্ছে। এটা এখানে তোমার যাই হোক না কেন খেয়াল রাখবে এরিয়া আন্ডার দ্য কার্ভ প্রত্যেক ক্ষেত্রেই, area under the curve area area under the curve সেটা কিন্তু সবসময় 1 হবে প্রত্যেক ক্ষেত্রে, এক্ষেত্রেও তাই। এরিয়া আন্ডার দ্য কার্ভ এটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে 1। আগেরটা 1 ডাইমেনশন তাই, এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে 1। পরে দেয়া আচ্ছা। আর এবারে তোমাকে কতগুলো জিনিস ক্যালকুলেট করতে হয়, যেমন করে স্পিড ডিস্ট্রিবিউশন থেকে ক্যালকুলেট করতে হয়, তখন 1 ডাইমেনশনে ক্যালকুলেট করতে হয়। প্রথমত অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করার ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন পি এপসাইলন ডি এপসাইলন। এবার পি এপসাইলন ডি এপসাইলনটা 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশনে যে ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা আছে, সেই ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা তুমি বসাবে, বসে ইন্টিগ্রেশনগুলোকে করবে, করে দেখবে 1 ডাইমেনশনে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হাফ কেটি হয়, 2 ডাইমেনশনে কেটি হয়, 3 ডাইমেনশনে 3/2 কেটি হয়। আসলে এটা পরে ইকুইপার্টিশন প্রিন্সিপালেও তুমি এই জিনিসটা দেখবে যে যে যতগুলো রকম ডিরেকশন থাকবে প্রত্যেক ডিরেকশনে এনার্জি কন্ট্রিবিউশনটা হাফ কেটি করে। 1 ডাইমেনশনে হাফ কেটি, 2 ডাইমেনশনে কেটি, 3 ডাইমেনশনে হচ্ছে তোমার 3/2 কেটি। এবারে খুব হাইপোথেটিক্যাল সিচুয়েশনে, মানে এটা রিয়েল স্পেসে হবে না, একটা অ্যাবস্ট্রাক্ট স্পেসে যদি ধর একটা n ডাইমেনশন হয়, তো সেটা কত হবে না n/2 কেটি এইটা হয়ে যাবে। মানে n ডাইমেনশন তোমাদের লাগে না ওই অ্যাবস্ট্রাক্ট সিচুয়েশনে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট সিচুয়েশনে যেটা একটা n ডাইমেনশনাল প্রবলেম হয় তাহলে সেটা হবে n কেটি। এবার n এর ভ্যালু 1 বসাচ্ছ না 2 বসাচ্ছ না 3 বসাচ্ছ, সেই মতো করে হাফ কেটি বা 2/2 কেটি বা কেটি অথবা 3/2 কেটি এটা হয়। আচ্ছা, এবারে যেমন ওখানে সি স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করতে, এখানে এপসাইলন স্কোয়ার তার অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারা যাবে।
সেটা ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি এপসাইলন স্কোয়ার পি এপসাইলন ডি এপসাইলন। ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এপসাইলন স্কোয়ার পি এপসাইলন ডি এপসাইলন এটা। এবং তুমি ওই একই রকম করে পি এপসাইলন ডি এপসাইলনটা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে তুমি বসালে 1D 2D এবং 3D তে ভ্যালুগুলো হয়ে যাচ্ছে। ততক্ষণে 3-4 কে স্কোয়ার টি স্কোয়ার 2 কে স্কোয়ার টি স্কোয়ার আর 15/4 কে স্কোয়ার টি স্কোয়ার এটা। আচ্ছা, ভ্যারিয়েন্স ইন এনার্জি সেটা আমি আগের দিন বলেছিলাম, সেটা হচ্ছে ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ তার স্কোয়ার, এটা ভ্যারিয়েন্স ইন এনার্জি বলে। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এনার্জি তার স্কোয়ার রুট। এবার আমি অ্যাভারেজ এপসাইলন এবং এপসাইলন স্কোয়ার অ্যাভারেজ মানে এনার্জির অ্যাভারেজ ভ্যালু এবং ই স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু যদি ক্যালকুলেট করে ফেলেছো, সেখান থেকে ভ্যারিয়েন্স ইন এনার্জি এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এনার্জি তুমি ক্যালকুলেট করতে পারো। আচ্ছা, এইখান থেকে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, তুমি এই রুট মিন স্কোয়ার স্পিডটা অ্যাভারেজ এনার্জি এক্সপ্রেশন থেকে বের করতে পারো। অ্যাভারেজ এনার্জিটা হাফ এম সি আর এম এস তার স্কোয়ার, সেখান থেকে রুট মিন স্কোয়ার স্পিডটা হয়ে যাবে রুট ওভার অফ 2 এফ অ্যাভারেজ এনার্জি বাই এম। এবং সেখান থেকে এই যে 1D 2D এবং 3D তে অ্যাভারেজ এনার্জি এক্সপ্রেশনগুলো পেয়েছো, সেখান থেকে সিআরএমএসটা বের করতে পারবে। তারপর অ্যাজ ফর এক্সাম্পল ধরো ইন 3 ডাইমেনশন, অ্যাজ ফর এক্সাম্পল ইন 3 ডাইমেনশন সিআরএমএসটা কি করে বের হচ্ছে দেখো, রুট ওভার অফ 2 ইন্টু অ্যাভারেজ এনার্জি কত 3/2 কেটি, নিচে তোমার এম রইল কত হচ্ছে রুট ওভার অফ সিকেটি বাই এম হচ্ছে, বা উপর নিচে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও সি আর টি বাই ক্যাপিটাল এম হচ্ছে। এটা তুমি করতে পারো, ঠিক আছে? তাহলে তোমার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি জানলে সে থেকে আরএমএস স্পিড বের করতে পারবে, আবার আরএমএস স্পিড জানলে সেখান থেকে তুমি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বের করতে পারবে। আচ্ছা, এবারে এই যে পার্টটা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ফ্র্যাকশন এইখানেই এরার ফাংশনটা অ্যাকচুয়ালি কাজে লাগে, যে ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। মানে তুমি দেখতে পাচ্ছ কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে গ্যাস মলিকুলগুলোর স্পিড যেমন 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, তাহলে আইডিয়াল গ্যাসের জন্য কোনো পোটেনশিয়াল এনার্জি নাই, তো পুরো এনার্জিটাই কাইনেটিক এনার্জি। তাহলে একই রকম ভাবে কাইনেটিক এনার্জিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে। এবারে অনেক ক্ষেত্রে তোমার এরকম একটা জিনিস লাগে যে একটা সার্টেন এনার্জির থেকে বেশি এনার্জিতে কতগুলো মলিকুলস আছে বা ফ্র্যাকশন অফ মলিকুলস কি হবে। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল তুমি যখন কেমিক্যাল কাইনেটিক্সে যখন কোনো একটা রেট নিয়ে কথাবার্তা বলো, সমস্ত রিঅ্যাক্টর মলিকুলগুলো তো প্রোডাক্টে যায় না, কি হয় না একটা অ্যাক্টিভেশন বেরিয়ার থাকে, সেই সমস্ত রিঅ্যাক্টর মলিকুলগুলি প্রোডাক্টে যায় যারা অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে পারে। তো তখন তোমার কতগুলো মলিকুল আছে দিস ইজ আনইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি বা নাম্বার অফ মলিকুলস হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু দ্য অ্যাক্টিভেশন এনার্জি। সেই জন্য এরকম একটা ফ্র্যাকশন আমরা অবশ্যই ক্যালকুলেট করবো, ফ্র্যাকশন অফ মলিকুলস হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল টু এপসাইলন প্রাইম। আচ্ছা, সেইটা যদি এফ এপসাইলন প্রাইম বা এন এপসাইলন প্রাইম বা এন বলো, সেটা কি হবে না ইন্টিগ্রাল এপসাইলন প্রাইম টু ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন। তার মানে যদি তুমি এটা 0 থেকে ইনফিনিটি করতে তাহলে টোটাল প্রবাবিলিটি দিতে সেটা 1 বেরোতো। এখন তার বদলে এপসাইলন প্রাইম থেকে ইনফিনিটি পি এপসাইলন ডি এপসাইলন এটা তুমি করছো। দেখো এটা তোমার পরিষ্কার কোয়ার ফাংশনের ফর্মে দাঁড়াবে। এবারে 1 ডাইমেনশন 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনে যদি তুমি এই ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং কাইনেটিক এনার্জি গ্রেটার ইকুয়াল এপসাইলন ক্যালকুলেট করো, তাহলে 1 ডাইমেনশনে জাস্ট সিম্পলি এটা কোয়ার ফাংশন অফ রুট ওভার এপসাইলন প্রাইম বাই কেটি হবে, 2 ডাইমেনশনে এটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি হবে, আর 3 ডাইমেনশনে এটা 2 ইনটু রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই পাই কেটি, এটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি একটা টার্ম থাকে প্লাস কোয়ার ফাংশন রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই কেটি। আর এবারে যদি এমন হয় যে এপসাইলন প্রাইমটা ইজ মাঝ গ্রেটার দ্যান কেটি, তাহলে এটা অ্যাজ যেন কোয়ার ফাংশন অফ ইনফিনিটি হয়ে যাচ্ছে, সেটা তোমার 0 দিয়ে দেয়, তখন 3 ডাইমেনশন এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা বেরোয় 2 রুট ওভার অফ এপসাইলন প্রাইম বাই পাই কেটি ইনটু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন প্রাইম বাই কেটি। তখন এই কোয়ার ফাংশন থেকে যে কন্ট্রিবিউশনটা আসছে সেটাকে আলাদা করার দরকার নেই। তো দেখতে হবে যে এপসাইলন প্রাইমটা যদি মাঝ গ্রেটার দ্যান কেটি হয়ে যায়, তখন তোমার এই কোয়ার ফাংশনের যে কন্ট্রিবিউটিং টার্মটা তোমার ধরার দরকার পড়বে। আচ্ছা, এবারে এই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন এবং ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন তাদের তফাৎ একটুখানি দেখে নাও। ডিফারেন্স বিটুইন ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন অ্যান্ড এনার্জি ডিস্ট্রিবিউশন। দেখো তোমার তুমি স্পিড ডিস্ট্রিবিউশন আগের দিন খেয়াল করে দেখো, লো স্পিড রিজিয়ানে
পিসিটা সি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। পিসিটা কিন্তু সি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে ওয়াই অ্যাক্সিস বরাবর প্যারাবোলাটা হবে, তখন ট্যানজেন্টটা টানলে সেটা হবে অ্যালং দ্য সি অ্যাক্সিস। আর যখন তুমি কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনটা করছো, লো কাইনেটিক এনার্জি রিজিয়নে পি এপসাইলন রুট ওভার এপসাইলনের মতো, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু রুট এক্স এর মতো বা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স এর মতো, তখন ট্যানজেন্ট অ্যাট দ্য অরিজিন ইজ অ্যালং দ্য পি এপসাইলন অ্যাক্সিস। তুমি ছবি দুটো দেখো, যদি পিসি ভার্সেস সি প্লট করো এই জায়গাটা এরকম দেখতে, আর পি এপসাইলন ভার্সেস এপসাইলন প্লট করলে টিটাকে ফিক্স রেখে তখন ছবিটা এরকম দেখতে। তাহলে এইখানে যদি একটা ট্যানজেন্ট টানো, এইখানে ট্যানজেন্টটা কেমন দেখতে হবে, এইখানে এই অরিজিনের ট্যানজেন্টটা টানলে সেটা এই বরাবর যাবে, আর এইদিকে ট্যানজেন্টটা টানলে কি হবে, এইদিকে ট্যানজেন্টটা হচ্ছে তোমার এই বরাবর যাবে। তার মানে এক্স মানে অরিজিনে এক্ষেত্রে তোমার হরাইজন্টাল ট্যানজেন্ট পাচ্ছে, এক্ষেত্রে তুমি ভার্টিক্যাল ট্যানজেন্ট পাবে। এটা প্রথম কথা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে তোমার যখন স্পিডটা খুব বেশি হয়ে যাবে তখন পিসিটা ই টু দি পাওয়ার মাইনাস এফ এম সি স্কোয়ার বাই 2 কেটি তার সঙ্গে প্রপোর্শনাল। আর যখন এনার্জিটা খুব বেশি হয়ে যাবে তখন পি এপসাইলনটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন বাই কেটি তার সঙ্গে প্রপোর্শনাল। তাহলে একটা হচ্ছে সি স্কোয়ারের মতো করে যাচ্ছে, এপসাইলনের মতো করে যাচ্ছে। সেই জন্য এই যেটা সি স্কোয়ারের মতো যাওয়ার সঙ্গে এটা অনেক র্যাপিডলি ডিকে করে যাবে, এটা কিন্তু বেশ স্লোলি ডিকে করবে। আর থার্ডলি হচ্ছে পিসিডিসি ডিপেন্ডস অন নেচার অফ দ্য গ্যাস টু ইটস মাস, অর্থাৎ এম ডিপেন্ডেন্ট থাকছে, কারণ পি এপসাইলনটা ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ দ্য গ্যাস, অর্থাৎ মাস ডিপেন্ডেন্স নেই বা নেচার অফ দ্য গ্যাসের উপর কিন্তু ডিপেন্ড করছে, এটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। তাহলে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন এবং এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলার মধ্যে যে বেসিক তফাৎগুলো একটু দেখবে। এটা এমএসকিউতে যেখানে মাল্টিপল সিলেক্ট কোশ্চেন্স আছে সেখানে কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট, যে তফাৎটা আছে তোমাকে মানে এমএসকিউতে যেটা ব্যাপার সেখানে হচ্ছে তোমার যতগুলো কারেক্ট মানে অপশন হবে সবকটাই লিখতে হবে, এখানে কোনো পার্ট মার্কিং নেই। হ্যাঁ, অত বললো যে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন এবং স্পিড ডিস্ট্রিবিউশনের মধ্যে তফাৎগুলি হলো বলে এই তিনটে দেওয়া আছে আর একটা ধরো তোমার দেওয়া আছে, হ্যাঁ, তখন তোমাকে ওই সবকটা কারেক্ট জায়গাতেই কিন্তু তোমাকে টিক দিতে হবে। তাহলে দেখো ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন রিলেটেড যা কথাবার্তা বলার ছিল আমরা বললাম, তার মানে 1D 2D 3Dতে কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলাগুলোকে দেখা, তারপর সেখান থেকে যেসব জিনিস ক্যালকুলেট করতে পারা যায়, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে পারা, হ্যাঁ, এপসাইলন স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারা, আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে পারা, বা ফ্র্যাকশন অফ মলিকুল হ্যাভিং এনার্জি গ্রেটার ইকুয়াল টু সার্টেন থ্রেশহোল্ড, এগুলোকে ক্যালকুলেট করতে পারে, এগুলো ভালো করে তোমাকে দেখতে হবে। আর কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন স্পিড ডিস্ট্রিবিউশনের মধ্যে তফাৎগুলোকে দেখতে হবে, তার বিভিন্ন রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ভাবতে হবে। ঠিক আছে, এই কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন রিলেটেড যে কথাবার্তাগুলো হলো সেগুলো বুঝেছো? কোনো অসুবিধা আছে? স্যার বলছি আগের স্লাইডটা একবার দেখাবেন। এটা হ্যাঁ স্যার ঠিক আছে। আর এবারে একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ইকুইপার্টিশন প্রিন্সিপাল। এখান থেকে প্রত্যেক পরীক্ষাতে প্রায় কোশ্চেন দেয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন দেয় ইকুইপার্টিশন প্রিন্সিপাল, শক্তির সমবন্টন নীতি। কি বলছে? বলছে ইফ এনার্জি অফ এ পার্টিকেল can be written as a sum of can be expressed as a sum of terms which are proportional to square of components of position or velocity, then each term will contribute half kT to the total average energy at thermal equilibrium. কি বলছে? যে কোন একটা পার্টিকুলার সিস্টেমের বা পার্টিকুলার পার্টিকেলের তুমি এনার্জিটাকে কতগুলো টার্মের যোগফল হিসেবে লিখলে, যেখানে প্রত্যেকটা টার্ম ইন্ডিপেন্ডেন্ট এবং তারা আইদার ভেলোসিটি কম্পোনেন্ট তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল অথবা পজিশন কম্পোনেন্ট তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, কারণ প্রত্যেকটা টার্ম হচ্ছে হাফ কেটি করে কন্ট্রিবিউট করবে টু দ্য টোটাল অ্যাভারেজ এনার্জি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই যে প্রত্যেকটা স্কোয়ার টার্মকে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হয়। হ্যাঁ, এটা ফিজিসিস্ট কনভেনশনে, মানে ফিজিক্স কনভেনশনে প্রত্যেকটা তোমার ওই স্কোয়ার টার্মটা এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম। কেমিস্ট্রি কনভেনশনের ব্যাপারটা একটুখানি অন্যরকম, সেটা আমি যেটা দেখবো যে মানে আসলে কিছুই না, মানে একটু অন্যরকম, মানে হচ্ছে যে তুমি যদি দেখো তোমার মানে এটা আমি পরের পাতা নিশ্চয়ই বলেছি যে তোমার পার্টিকুলার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, মানে কেমিস্ট্রির লোকেদের যেটা একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, ফিজিসিস্টদের কাছে সেটা দুটো ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। আর কেমিস্ট্রির কনভেনশনে একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু এনার্জি কন্ট্রিবিউশন কেটি করে, আর ফিজিক্সের কনভেনশনে
ওইটা হচ্ছে দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম, প্রত্যেকের এনার্জি কন্ট্রিবিউশন হাফ কেজি করে করে আলটিমেটলি যখন টোটাল এনার্জি বা হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করবো সেখানে কিন্তু কোনো তফাৎ হবে না। আমরা কেমিস্ট্রির লোকের, আমি কেমিস্ট কনভেনশনই পরে বলছি। আচ্ছা, প্রথমে ফিজিক্স কনভেনশনে কি ব্যাপারটা বলে নিই, যে ইফ এফ বি দ্য টোটাল নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম দেন অ্যাভারেজ এনার্জি পার মলিকুল হয়ে যাবে এফ ইন্টু হাফ কেটি, অর্থাৎ হাফ এফ কেটি। কারণ এই যেহেতু প্রত্যেকটা স্কোয়ার টার্ম এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম দিচ্ছে, তাহলে যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জিটা হবে তত ইন্টু হাফ কেটি, সেগুলো টোটাল এনার্জিটা হয়ে গেল হাফ এফ কেটি। মোলার এনার্জি যদি ইউ দিয়ে এক্সপ্রেস করো, তাকে কি করতে হবে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে বোলজম্যান কনস্ট্যান্ট কে এর সঙ্গে অ্যাভোগাড্রো নাম্বার যদি তুমি গুণ করে দাও তাহলে সেটা আর হয়ে যাবে। মানে এটা কেন হয়ে যাচ্ছে না, এই কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, তাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে তুমি গুণ করছো, করলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টটা হয়ে যাচ্ছে। এইটা মানে এখানে কেটা কিন্তু বোলজম্যান কনস্ট্যান্ট, এখানে যে হাফ কেটি করে যে কন্ট্রিবিউট করে থার্মাল ইকুইলিব্রিয়ামে, কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, মানে কেটা কিন্তু বোলজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, বোলজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, আচ্ছা, মোলার হিট ক্যাপাসিটি আর কনস্ট্যান্ট ভলিউম যদি ক্যালকুলেট করো, ইউকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে কনস্ট্যান্ট ভলিউম, সেটা হাফ এফ আর হয়ে যাবে, টিটা চলে যাবে। আর যেহেতু এটা আইডিয়াল গ্যাস, সিপি মাইনাস সিপি বার মাইনাস সিপি বার যেহেতু আর হয়, তাহলে সিপি বারটা হয়ে যাবে কত, সিপি বার প্লাস আর, তাহলে হাফ এফ আর প্লাস আর যোগ করে ফেললে এফ প্লাস 2/2 ইন্টু আর। আর রেশিও অফ হিট ক্যাপাসিটি যেটাকে গামা বলা হয়, সিপি বার বাই সিপি বার হয়ে যাচ্ছে এফ প্লাস মানে এফ প্লাস 2/f, তাহলে 1+2/f। এবং পরিষ্কার দেখো এইটা প্রায় 1 এর কাছাকাছি হয়ে যাবে যখন ডিগ্রিজ অফ ফ্রিডম এফটা টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এফ দিয়ে এই সিম্পল ক্যালকুলেশনটা করে ফেললাম, কাজ কিসে না ফিজিক্স কনভেনশনে। ফিজিক্সের যদি বই দেখো এই ধরনের সব সিম্পল রিলেশন তোমার থাকবে। আচ্ছা, আর এবারে যদি একটা গ্যাস মিক্সচার থাকে, হ্যাঁ, গ্যাস মিক্সচার যদি থাকে, ধরে নাও দুটো গ্যাস আছে যার অ্যাটমিসিটি হচ্ছে n1 আর তোমার এ হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম f1, আর সেকেন্ড যে গ্যাসটা তার n1 বলছি, মানে প্রথমটা নাম্বার অফ মোলস হচ্ছে n1, মানে আমি গ্যাস মিক্সচার বলছি তো, গ্যাস মিক্সচার যদি হয় তাহলে তোমার প্রথমটা নাম্বার অফ মোলস n1, সেখানটা নাম্বার অফ মোলস যদি n2 হয়, প্রথমটা ডিগ্রিজ অফ ফ্রিডম f1, পরেরটা ডিগ্রিজ অফ ফ্রিডম যদি f2 হয়, তাহলে তাদের অ্যাভারেজ যে তোমার গামাটা হবে সেটা হচ্ছে n1 f1 প্লাস 2 প্লাস n2 f2 প্লাস 2 বাই n1 f1 প্লাস n2 f2। আর এইটা একটু আর এক রকম ভাবে ক্যালকুলেট করা যায়, সেটা আমি দেখবো। মানে বেসিক্যালি যখন গ্যাস মিক্সচার হবে না, তোমাকে টোটাল এনার্জিটাকে ক্যালকুলেট করে ফেলতে হবে। টোটাল এনার্জিটাকে ক্যালকুলেট করে ফেলে সেইখান থেকে সিবি ক্যালকুলেট করবে, সেখান থেকে সিপি ক্যালকুলেট করবে, করে তুমি সিপি মাইনাস সিবি ক্যালকুলেট করবে, তাহলে তোমার গামাটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। এটা জাস্ট সিম্পল একটা ফর্মুলা দিয়ে যদি মনে রাখতে চাও, তাহলে n1 f1 প্লাস 2 প্লাস n2 f2 প্লাস 2 বাই n1 f1 প্লাস n2 f2, এটা করলেই হবে। এটা আমি পরে এই ধরনের প্রবলেম দেখবো আসবে, সেটাকে আরেক রকম করে আমি পরে একটা ফর্মুলা তৈরি করে দিচ্ছি আর কি, এখানে জায়গা নেই তো, পরে ফর্মুলা তৈরি করে দিচ্ছি, তখন তুমি আলাদা করে দেখতে পারবে। আচ্ছা, এবারে এই যেটা ফিজিক্স কনভেনশনে করলাম এত সিম্পল ওয়েতে, আমি কিছুই ভাবলাম না, শুধু ডিগ্রিজ অফ ফ্রিডম জানলাম, ইকুইপারেশন প্রিন্সিপাল অনুযায়ী পার ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি কন্ট্রিবিউশন হাফ কেটি করে সেই মতো করে এনার্জি মানে ইন্টারনাল এনার্জি, সেখান থেকে সিবি বার বের করলে, সেখান থেকে আর যোগ করে দিয়ে সিপি বার বের করে ফেলে, সিপি বার বাই সিপি বার করে ফেললে 1+2/f হয়ে গেল, এফ যখন টেন্ডস টু ইনফিনিটি উত্তরটা 1 বেরিয়ে গেল। আর কেমিস্ট কনভেনশনে ব্যাপারটাকে ভাবে এইরকম করে, যে ডিগ্রিজ অফ ফ্রিডম মানে টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ মোশন। তাহলে ফিজিক্স কনভেনশনে ওই যখন এনার্জিকে কতগুলো টার্মের যোগফল হিসেবে তুমি লিখছি, প্রত্যেকটা স্কোয়ার টার্ম হচ্ছে এক একটা করে ডিগ্রিজ অফ ফ্রিডম। কিন্তু কেমিস্টের কনভেনশনে তারা ভিজুয়ালাইজেশন নিয়ে বেশি বদার করে, তারা বলে যে টোটাল কতগুলো ইন্ডিপেন্ডেন্ট কনফিগারেশন অফ মোশনস আছে। আচ্ছা, একটা এনাটমি মলিকুলের জন্য টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম ধরে নেওয়া হয় 3n, তার মধ্যে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হয়ে যায়, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম যদি লিনিয়ার মলিকুল হয় 2টো, নন লিনিয়ার মলিকুল হলে 3টে, আর বাকি সবাই হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে যেহেতু ট্রান্সলেশনে 3টে আর রোটেশনে 2টো চলে গেছে, তাহলে 5টা বাদ চলে গেল, 3n-5 হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। আর নন লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে ট্রান্সলেশনে 3টে, রোটেশনে 3টে চলে গেছে বলে তোমার 3n-6 হচ্ছে তোমার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম।
তাহলে দেখো, তাহলে কেমিস্ট কনভেনশনে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম এন অ্যাটমিক মলিকুলের জন্য তোমার 3 সিএন, ট্রান্সলেশন 3টে চলে, কারণ রোটেশনটা হচ্ছে 2টো বা 3টে ডিপেন্ডিং অন হোয়েদার দ্য মলিকুল ইজ লিনিয়ার আর নন লিনিয়ার, আর বাকি সবাই হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। আচ্ছা, এবারে এনার্জি কন্ট্রিবিউশনে পার ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তোমাকে হাফ কেটি ধরতে হবে, পার রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তোমাকে হাফ কেটি ধরতে হবে, পার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তোমাকে কেটি ধরতে হবে। কেন পার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তোমার এনার্জিটা হাফ কেটি প্লাস হাফ কেটি কেটি হয়ে গেল? কারণ তুমি যদি ভাইব্রেশনাল মোশনটাকে কনসিডার করো, তাহলে তার একটা কাইনেটিক এনার্জি পার্ট থাকে যেটা হাফ মিউ ভি স্কোয়ারের মতো, আর একটা পোটেনশিয়াল এনার্জি পার্ট থাকে। তার মানে দেখো, এই কাইনেটিক এনার্জি পার্টটা ভেলোসিটি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর পোটেনশিয়াল এনার্জি পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার বা পজিশনের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল করে এ হাফ কেটি কন্ট্রিবিউট করছে, এ হাফ কেটি করে কন্ট্রিবিউট করছে, করে ওভারঅল ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম পার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম এনার্জি কন্ট্রিবিউশন কিন্তু কেটি। এটা মাথায় রাখবে। তাহলে কেমিস্ট কনভেনশনে তোমার ডিগ্রিজ অফ ফ্রিডম ক্যালকুলেট করবে এরকম ব্যাক করে, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3n, ট্রান্সলেশন 3টে, রোটেশনে 3টে বা 2টো ডিপেন্ডিং অন হোয়েদার দ্য মলিকুল ইজ নন লিনিয়ার আর লিনিয়ার, আর বাকিগুলো হচ্ছে তোমার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। নন লিনিয়ারের জন্য 3n-6 আর লিনিয়ারের জন্য 3n-5। আর ডিগ্রিজ অফ মানে ইয়েতে এনার্জি, অ্যাভারেজ এনার্জিতে কন্ট্রিবিউশন অ্যাট থার্মাল ইকুইলিব্রিয়ামে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কেটি করে হাফ কেটি করে কন্ট্রিবিউট করে, রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি করে কন্ট্রিবিউট করে, আর ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কেটি কন্ট্রিবিউট করে। কেন ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কেটি কন্ট্রিবিউট করে? কারণ ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমে 2টো টার্ম থাকে, একটা ভেলোসিটি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, একটা পজিশনের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, প্রত্যেকটা টার্ম হাফ কেটি করে কন্ট্রিবিউট করলে বলে কন্ট্রিবিউশনটা কেটি করে। আচ্ছা, এবার অ্যাকর্ডিং টু ইকুইপার্টিশন প্রিন্সিপাল তুমি যদি এগুলোকে ক্যালকুলেট করো, তুমি সিভি বারগুলোকে ক্যালকুলেট করো, ধরো যদি তোমার অ্যাটম হয়, অ্যাটমের শুধুমাত্র ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে, সেটা 3/2 আর বা 1.5 আর হয়ে যায়। যে ডায়াটমিক মলিকুল হয়, তাহলে কি হবে? ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3টে, সেখানে 3/2 আর এলো। রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 2টো, সেখান থেকে আর এলো। ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম একটা, সেখান থেকে আর এলো, তাহলে 3.5 আর হলো। সিবি বা ট্রায়াটমিক মলিকুল সে লিনিয়ার হলে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3টে, সেখান থেকে 3/2 আর। রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে তোমার 2টো, সেখান থেকে হাফ আর প্লাস হাফ আর মিলে আর এলো। আর ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কটা হবে? তোমার দেখো, ট্রায়াটিক মধ্যে 3 থেকে 9টা থেকে ট্রান্সলেশন এবং রোটেশন মিলে 5টা বাদ চলে গেল, 4টে হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, সেখান থেকে 4 আর এলো, উত্তরটা 6.5 আর হলো। যদি তোমার ট্রায়াটমিক নন লিনিয়ার মলিকুল হয়, ট্রান্সলেশনাল 3টে, রোটেশনাল 3টে, ভাইব্রেশনাল হচ্ছে 9-6 মানে 3টে হলো, তাহলে 3/2 আর প্লাস 3/2 আর প্লাস 3 আর মিলে হচ্ছে 6 আর হলো। তাহলে দেখো, তাহলে এই আমি ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী তোমার সিবি বারের ভ্যালুগুলো তোমার অ্যাটমের জন্য কি হবে, ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে কি হবে, ট্রায়াটমিক লিনিয়ার নন লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে কি হবে, বা আরো অন্যান্য মলিকুলের ক্ষেত্রে কেমন হবে, আমি পরিষ্কারভাবে ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? আর এবারে কথাটা হচ্ছে যে দেখা যায় যে এক্সেপ্ট সাম অ্যাটম আর মনোঅ্যাটমিক মলিকুল, মানে অ্যাটম বা মনোঅ্যাটমিক মলিকুল যেগুলো, তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এদের বাদ দিলে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ দ্য ল্যাটিস হিট ক্যাপাসিটি, এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ দ্য হিট ক্যাপাসিটি, সেটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে যে পেরিকের ভ্যালু তার থেকে কম হয়ে যায়। খেয়াল করো যে তুমি অ্যাটম বা মনোঅ্যাটমিক যদি নাও, তাহলে এক্সপেরিমেন্টাল ভ্যালু আর ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে পেরিকের ভ্যালু দুটো সমান হয়। কিন্তু অন্যান্য মলিকুলের ক্ষেত্রে, ডায়াটমিক, ট্রায়াটমিক ইত্যাদির ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কিন্তু, যেটা থিওরিটিক্যালি পেরিকের ভ্যালু বা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে যে পেরিকের ভ্যালু তার থেকে কিন্তু কম হয়ে যায়। ঠিক আছে? এটা আর একটা কি, আর একটা হচ্ছে যে তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী সিবি বার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, বাট এক্সেপ্ট মনোঅ্যাটমিক গ্যাস সিবি বার ডিপেন্ডস অন টেম্পারেচার। দেখা যাচ্ছে লো টেম্পারেচারে সিবি বারের ভ্যালু লো হচ্ছে, যখন টেম্পারেচার তুমি বাড়াচ্ছ সিবি বার ইনক্রিজ করছে, অ্যান্ড ইট ফাইনালি অ্যাটেন্স দ্য ভ্যালু প্রেডিক্টেড বাই দ্য ইকুইপার্টিশন প্রিন্সিপাল যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এই যে ইকুইপার্টিশন প্রিন্সিপাল আমি বলেছি, তাহলে ইকুইপার্টিশন প্রিন্সিপালের দুটো মেজর লিমিটেশন হচ্ছে এই যে এক্সেপ্ট দ্য মনোঅ্যাটমিক গ্যাস, মানে মনোঅ্যাটমিকের ক্ষেত্রে কোনো ভায়োলেশন নেই, মনোঅ্যাটমিক বাদ দিয়ে যে কোনো পলিঅ্যাটমিক, ডায়াটমিক, ট্রায়াটমিক, টেট্রাঅ্যাটমিক ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ দ্য হিট ক্যাপাসিটি সেটা থিওরিটিক্যালি পেরিকের ভ্যালু থেকে কম বা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে পেরিকের ভ্যালু থেকে কম। আর 2 নম্বর হচ্ছে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে হিট ক্যাপাসিটি গুলো টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি তারা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে এইটা তোমাকে দিচ্ছে অ্যাকচুয়ালি
ক্লাসিক্যাল লিমিট অফ ইকুইপার্টিশন প্রিন্সিপাল। অর্থাৎ ইকুইপার্টিশন প্রিন্সিপালটা যেটা আমি বলেছি, সেই ইকুইপার্টিশন প্রিন্সিপালটা কিন্তু তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে তোমার মিলছে না, সেটাই হচ্ছে ক্লাসিক্যাল লিমিট অফ ইকুইপার্টিশন অফ প্রিন্সিপাল। ক্লাসিক্যাল লিমিট অফ ইকুইপার্টিশন অফ প্রিন্সিপাল। আচ্ছা, এবারে এই যে ক্লাসিক্যাল লিমিট অফ ইকুইপার্টিশন প্রিন্সিপালটা তুমি পেলে, তার অরিজিনটা কি? বলছে ট্রান্সেকশনাল কাইনেটিক এনার্জি, সেটা ট্রান্সেকশনাল কাইনেটিক এনার্জি কন্টিনিউয়াস, and hence transitional degrees of freedom contributes fully at all temperature. কিন্তু রোটেশনাল কাইনেটিক এনার্জি ডিসক্রিট, এবং তার ক্ষেত্রে আচ্ছা একটা প্রথমে আমি বলে নিই, সেটা যে ইকুইপার্টিশন প্রিন্সিপালটা এরকম ধরে নেয় যে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি, এই জন্য কোনো একটা ডিগ্রিজ অফ ফ্রিডম যে কোনো অ্যামাউন্টের এনার্জিকে নিতেও পারে, যে কোনো অ্যামাউন্টের এনার্জি সে ছাড়তেও পারে। ঠিক আছে, যে কোনো অ্যামাউন্টের এনার্জিকে নিতে পারে, যে কোনো অ্যামাউন্টের এনার্জি সে ছাড়তেও পারে। ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় যে পার্টিকুলারলি ভাইব্রেশনাল বা রোটেশনাল এনার্জি তারা কিন্তু তোমার ডিসক্রিট বা কোয়ান্টাইজ, তারা যে কোনো অ্যামাউন্টের এনার্জি নেবেও না, যে কোনো অ্যামাউন্টের এনার্জিকে ছাড়বেও না। কিন্তু ট্রান্সেকশনাল কাইনেটিক এনার্জি সেটা মোরালেস কন্টিনিউয়াস বলে ট্রান্সেকশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কন্ট্রিবিউট ফুললি অ্যাট অল টেম্পারেচার। কিন্তু রোটেশনের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে এনার্জিটা ডিসক্রিট, সেখানে লো টেম্পারেচারে এই রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু ফুললি কন্ট্রিবিউট করবে না, কিন্তু যদি টেম্পারেচার খুব হাই হয়ে যায় তখন কিন্তু তারা ফুললি কন্ট্রিবিউট করতে পারে। এটা মাঝামাঝি। আর ভাইব্রেশনের ক্ষেত্রে আরো সিরিয়াস ব্যাপার, ভাইব্রেশনের ক্ষেত্রে ভাইব্রেশনের এনার্জি ডিসক্রিট, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম ডাজ নট কন্ট্রিবিউট ইভেন অ্যাট রুম টেম্পারেচার অর স্লাইটলি হায়ার দ্যান দ্য রুম টেম্পারেচার। মানে এক্সট্রিমলি হাই টেম্পারেচার ছাড়া ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো কিন্তু ফুললি কন্ট্রিবিউট করতে পারছে না। মানে ব্যাপারটা কিরকম, এই যে ব্যাপারটা দেখো, এই যে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা, এই যে দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা থার্মাল এনার্জি কেটি তার তুলনায় যদি বেশি হয়ে যায়, তাহলে সেই করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো অ্যাভারেজ এনার্জিতে কন্ট্রিবিউট করতে পারবে না। অ্যাভারেজ এনার্জিতে কন্ট্রিবিউট করতে পারবে কখন? যেমন এই সিচুয়েশন গুলো হচ্ছে যে যখন তোমার ডেল্টা ইটা ধরো লেস দ্যান বা মাছ লেস দ্যান কেটি হয়ে যাবে, তখন হচ্ছে করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম, করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম কন্ট্রিবিউটস ফুললি। এটা কিন্তু যখন ডেল্টা ইটা দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা তোমার কেটির থেকে অনেক বেশি হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু করসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো কন্ট্রিবিউট করবে না। এবং সেই মতো করে তুমি কার্বন মনোক্সাইড একটা ডায়াটমিক গ্যাস, তার জন্য সিবি বার ভার্সেস টি যদি প্লট করো, কি হচ্ছে দেখো, যে যখন লো টেম্পারেচার শুধুমাত্র ট্রান্সেকশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কন্ট্রিবিউট করছে, তখন হিট ক্যাপাসিটি 3/2 হবে। টেম্পারেচার আরেকটু যখন বেড়ে গেল 30 কেলভিন থেকে 300 কেলভিন হলো, তখন ট্রান্সেকশনাল এবং রোটেশনাল দুজনে কন্ট্রিবিউট করছে। ডায়াটমিক মলিকুলের জন্য ট্রান্সেকশন থেকে থাকবে 3/2, রোটেশন থেকে তাহলে 5/2 হবে, হিট ক্যাপাসিটি ভ্যালুটা 5/2 হলো। এবারে টোটাল যে হিট ক্যাপাসিটি ভ্যালুটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে হওয়ার কথা হচ্ছে ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে 3.5 বা 7/2, এই যে বললাম এটা 7/2, সেটা কখন হবে? অনলি অ্যাট ভেরি হাই টেম্পারেচার, যখন প্রচন্ড হাই টেম্পারেচার হয়ে গেল বা 3000 কেলভিনের কাছাকাছি চলে যাচ্ছে, তখন ট্রান্সেকশন থেকে হচ্ছে 3/2, রোটেশন থেকে আর এবং ভাইব্রেশন থেকে আর মিলে ওভারঅল জিনিসটা 7/2 এর ক্ষেত্রে যায়। ঠিক আছে, তো দেখো তাহলে এই যে ইকুইপার্টিশন প্রিন্সিপালটা, ইকুইপার্টিশন প্রিন্সিপালটা কি, সেইখান থেকে তুমি কেমন করে হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করবে, সিবি বার ক্যালকুলেট করবে, সিপি বার ক্যালকুলেট করবে, গামা ক্যালকুলেট করবে, তার ফর্মুলা তোমাদের শেখানো হয়েছে। এবং ফাইনালি এই ইকুইপার্টিশন প্রিন্সিপালের যে লিমিটেশনটা আছে, ক্লাসিক্যাল লিমিট অফ ইকুইপার্টিশন প্রিন্সিপাল, সেটা আমি বুঝলাম। আমি যেটা দেখলাম যে ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে প্রেডিক্টেড ভ্যালুটা সেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর সঙ্গে মিলে যাবে। তোমার মনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে সবসময় মিলে যাবে, কিন্তু পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে তারা মিলে যায় অনলি অ্যাট ভেরি হাই টেম্পারেচার। টেম্পারেচার কম হলে কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালুটা যেটা ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে প্রেডিক্টেড ভ্যালু তার থেকে কম হয়। ঠিক আছে, এবং সেটা এই যে ছবিটা বলেছে, এই ছবি থেকে পরিষ্কার। এবং কেন কমটা হচ্ছে, পুরো জিনিসটা তোমার দাঁড়িয়ে আছে কিসের উপরে? পুরো জিনিসটা দাঁড়িয়ে আছে হচ্ছে তোমার ওই এনার্জিটা কন্টিনিউয়াস ডিসক্রিট তার উপরে। এনার্জি যখন তোমার কন্টিনিউয়াস হতো তখন ইকুইপার্টিশন প্রিন্সিপালটা ওবে করতো, কিন্তু বাস্তবে এনার্জি ডিসক্রিট কোয়ান্টিটি, আর এনার্জি যদি ডিসক্রিট কোয়ান্টিটি হয় তাহলে তার মতো করে তুমি দেখতে পাচ্ছ যে তোমার ওই এটা আসবে না, তোমার ফুল কন্ট্রিবিউশনটা আসবে না। মূলত ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তো কন্ট্রিবিউট করতেই চায় না, অনলি অ্যাট এক্সট্রিমলি হাই টেম্পারেচার। অর্ডিনারি টেম্পারেচার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম কন্ট্রিবিউট প্রায় করেই না।
রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমটা লো টেম্পারেচারে কন্ট্রিবিউট করে না, কিন্তু মোটামুটিভাবে রুম টেম্পারেচারে কন্ট্রিবিউট করে। আর ট্রান্সেকশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমে কোথাও কোনো অসুবিধা নেই, সব টেম্পারেচারই কন্ট্রিবিউট করে। সেখানে তোমার যেখানে শুধুমাত্র ট্রান্সেকশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, যেমন মনোঅ্যাটমিক গ্যাস, তার ক্ষেত্রে কোথাও কোনো লিমিটেশন নেই, কিন্তু ডায়াটমিক, ট্রায়াটমিক, টেট্রাটমিক এদের ক্ষেত্রে তুমি লিমিটেশনটাকে দেখতে পাবো। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এই ইকুইপার্টিশন প্রিন্সিপালটা বুঝেছো সবাই? এখান থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় কোশ্চেন্স আসে। ঠিক আছে, আচ্ছা এরকম একটা ফর্মুলা এটা মাথায় রাখবে যে তোমার এয়ারে যেটা তোমার সাউন্ডের ভেলোসিটি, সেটা রুট ওভার গামা পি বাই রো হয়, গামাটা সিপি বার বাই সিবি বার। আর ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে তুমি গামাটা যেটা সিপি বার বাই সিবি বার ক্যালকুলেট করতে পারছো, তো সেখান থেকে তুমি যেটা যে কোনো বায়ু মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যম, মানে বায়ু মাধ্যমে দাদা সাউন্ডের ভেলোসিটি রুট ওভার গামা পি বাই রো হয়, যেখানে পিটা হচ্ছে প্রেশার, রোটা হচ্ছে ডেন্সিটি। এই ফর্মুলাটা তুমি মনে রাখবে। আচ্ছা এইখানে একটা আমি এই এই অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে এইখানে একটা পেজ আমি ঢুকিয়ে দিয়ে, এক মিনিট, এখানে একটা পেজ ঢুকিয়ে দিয়ে আমি একটা জিনিস একটু বলে নিই। দেখো এই যে এই হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি ইন এ গ্যাস মিক্সচার, এইটা একটুখানি দেখো। হিট ক্যাপাসিটি এটা গ্যাস মিক্সচার, সেখান থেকে গামাটা তুমি ক্যালকুলেট করতে পারবে। আমি একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম ডিগ্রিজ অফ ফ্রিডমের টার্মসে, ওইটাতে ওইটা মনে থাকবে না, যেটা মনে থাকবে সেটা একটা বলি। দেখো ধরো আমি এরকম বললাম যে লেট দেয়ার আর two gases, there are two gases having number of moles N1 and N2 respectively, মানে একটা গ্যাস মিক্সচার কনসিডার করছি, তো there are two gases in the mixture having number of moles N1 and N2 respectively, আর বললাম CV bar 1 and CV bar 2 are the molar heat capacities of gas 1 and gas 2 respectively. Then average molar মানে হিট ক্যাপাসিটি, এখানে অ্যাট কনস্ট্যান্ট ভলিউমটা একটু জুড়ে দিই, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, মানে সিভি বার 1 আর সিভি বার 2 আর দ্য মোলার হিট ক্যাপাসিটি at constant volume of gas 1 and 2 respectively. Then average molar heat capacity average molar heat capacity at constant volume CV bar তার অ্যাভারেজটা কি হবে না N1 CV bar 1 প্লাস N2 CV bar 2 বাই N1 plus N2, N1 CV bar 1 plus N2 CV bar 2 by N1 plus N2. আচ্ছা সিমিলারলি এর সিপি বার
তার অ্যাভারেজ ক্যালকুলেট করে ওই একই রকম করে n1 সিপি বার 1 প্লাস n2 সিপি বার 2 বাই n1 প্লাস n2, এইটা। আর তাহলে সেখান থেকে অ্যাভারেজ গামা যখন তুমি ক্যালকুলেট করবে, অ্যাভারেজ গামা সেটা হবে সিপি বার তার অ্যাভারেজ বাই সিভি বার, সরি সিপি বাই সিবি, হ্যাঁ সিপি বাই সিবি সেটা তো তোমার গামা, সিপি বার অ্যাভারেজ বাই সিভি বার অ্যাভারেজ, সেটা কত হবে তাহলে n1 সিপি বার 1 প্লাস n2 সিপি বার 2 ডিভাইডেড বাই n1 সিপি বার 1 প্লাস n2 সিপি বার 2, এটা ঠিক আছে। আর এবারে হচ্ছে তোমার ওই সিপি বার 1 সিপি বার 2 এই যে জিনিসগুলো, এগুলো সব ডিগ্রিজ অফ ফ্রিডমের উপর নির্ভর করে, তার মতো করে তুমি আরো স্পেসিফিক এক্সপ্রেশন তুমি বের করতে পারো, কিন্তু আমার মনে হয় সেগুলো দরকার নেই। তোমাকে যা ডেটা দেওয়া থাকবে তাতে তুমি এই রকম করে ক্যালকুলেট করবে, তাহলে দেখবে তোমার পুরো ব্যাপারটা হয়ে যাবে। তাহলে তোমাকে এয়ার এর জন্য যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে এয়ারে তোমাকে মানে এগুলো চাইলে এরকম করেও লিখতে পারো। দেখো আমি যদি করি টোটাল নাম্বার অফ মলিকুলস বা টোটাল নাম্বার অফ মোলস যদি ভাগ করে দিই, তাহলে এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারবে x1 সিপি বার 1 প্লাস x2 সিপি বার 2, আমি উপর নিচে টোটাল নাম্বার অফ মোলস n1 প্লাস n2 দিয়ে ভাগ করছি, তাহলে কি হবে n1 বাই n1 প্লাস n2 তার মোল ফ্র্যাকশন দিয়ে দেবে এইটা। আর এখানে ঠিক একই রকম হবে x1 সিভি বার 1 প্লাস x2 সিভি বার 2। ধরো এয়ারে তোমার নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে, তাহলে এয়ারে নাইট্রোজেন আর অক্সিজেন আছে, নাইট্রোজেন আর অক্সিজেনের যদি সিভি বার সিপি বার তোমাকে বলে দেয়, আর নাইট্রোজেন অক্সিজেনের মোল ফ্র্যাকশনটা যথাক্রমে ওই 0.8 আর 0.2 রেসপেক্টিভলি, সে যদি বসাও তাহলে এয়ারের গামা সম্বন্ধে তুমি একটা ধারণা পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা মাথায় রাখবে। তাহলে হিট ক্যাপাসিটি অ্যাট অফ ইন এ গ্যাস মিক্সচার যদি ক্যালকুলেট করতে হয়, বা তার মতো করে হচ্ছে গামাটা ইন এ গ্যাস মিক্সচার যদি ক্যালকুলেট করতে হয়, তো এই ফর্মুলাগুলোকে দিয়ে তুমি ক্যালকুলেট করবে। এটা কিন্তু পরীক্ষায় পড়ে, মানে মিক্সচারের হিট ক্যাপাসিটির যে রেজাল্টটা তোমার পরীক্ষায় পড়ে। ধর তুমি অ্যাজ ফর এক্সাম্পল তোমার এই যে সাউন্ডের ভেলোসিটির এক্সপ্রেশনটা দিয়ে দেওয়া হলো, তাহলে এয়ারে যদি সাউন্ডের ভেলোসিটি তোমাকে সত্যি সত্যি বের করতে হয়, তাহলে এয়ারের ডেনসিটি এবং তার যে ডেনসিটি এবং প্রেসার সেটা যেমন লাগবে, তার সঙ্গে এয়ারের তো অ্যাভারেজ গামাটা লাগবে, যে অ্যাভারেজ গামাটা কিন্তু এই ফর্মুলা থেকে তুমি বের করতে পারবে। ঠিক আছে, তো বোঝাতে পারলাম? ঠিক আছে, হ্যালো, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি অ্যাপ্লিকেশনস অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যান্ড ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন। দেখো এই অ্যাপ্লিকেশনের মধ্যে দু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি নিয়ে কথাবার্তা বলতে হবে, মিন ফি পাথ নিয়ে কথাবার্তা বলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার ওই ইফিউশন এই ফেনোমেননগুলো একটুখানি দেখতে হবে। তা দেখো, তাহলে আমি এই আইডেন্টিক্যাল মানে বাইনারি কলিশন মানে হচ্ছে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে পার সেকেন্ডে কতগুলো কলিশন হচ্ছে পার ইউনিট ভলিউম আর কি। বাইনারি কলিশন, তাহলে আইডেন্টিক্যাল গ্যাস মলিকুল যদি থাকে, তাহলে নাম্বার অফ কলিশন দ্যাট এ সিঙ্গেল মলিকুল মেক্স উইথ আদার মলিকুলস অফ সেম কাইন্ড পার সেকেন্ড। তাহলে যে এক্সপ্রেশনটা আমি এখানে বলছি, নাম্বার অফ কলিশন দ্যাট এ সিঙ্গেল মলিকুল মেক্স উইথ আদার মলিকুলস অফ সেম কাইন্ড পার সেকেন্ড, সেটা হচ্ছে জেড এ, এটা হচ্ছে √2 পাই সিগমা স্কোয়ার √8 কেটি বাই পাই এম ইন্টু এন টিল্ডে, যেখানে এই √8 কেটি বাই পাই এম হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি হয়, আর এন টিল্ডে হচ্ছে নাম্বার ডেন্সিটি। নাম্বার ডেন্সিটি এন বাই ভি, আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেটে যদি পিভি ইকুয়াল টু এন কেটি, সেখানে এন বাই ভিটা হচ্ছে পি বাই কেটি, সেটা এন টিল্ডে। এন টিল্ডে জায়গায় পি বাই কেটি বসাতে পারো, এবং পরিষ্কার দেখো এটা প্রপোর্শনাল টু পি বাই √টি। পি বাই √2 মানে ওটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার সঙ্গে পি এর সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, বা কনস্ট্যান্ট প্রেসারে 1/√টির সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। আচ্ছা, বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি মানে যে টোটাল নাম্বার অফ বাইনারি কলিশন পার সেকেন্ড পার ইউনিট ভলিউম, এটাকে বলা হয় বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি। তার এক্সপ্রেশনটা কত বেরোয় 1/√2 পাই সিগমা স্কোয়ার √8 কেটি বাই পাই এম টি এন টিল্ডে তার স্কোয়ার। এন টিল্ডের জায়গায় পি বাই কেটি তুমি বসিয়ে দাও, তাহলে এটা পরিষ্কার বেরোচ্ছে প্রপোর্শনাল টু পি স্কোয়ার বাই টি টু দি পাওয়ার
3/2, অর্থাৎ টেম্পারেচার ফিক্সচার এটা পি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল আর প্রেশার ফিক্সচার এটা 1/10⁻³ এর সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা, এবারে যদি তোমার সেম কাইন্ড অফ গ্যাস মলিকুলস না থাকে, যদি এ আর বি ডিফারেন্ট কাইন্ড অফ গ্যাস মলিকুলস থাকতো, তাহলে নাম্বার অফ বাইনারি কলিশন দ্যাট এ সিঙ্গেল মলিকুল এ মেক্স উইথ আদার বি মলিকুলস পার সেকেন্ড, সেটা হয়ে যাবে জেড এ, মানে এ বি এর সঙ্গে ধাক্কা দিচ্ছে, সেটা হচ্ছে √2πσ² √8 πb ইন্টু এনবি টিল্ডে। এখানে এনবি টিল্ডে হচ্ছে বি এর পার্সিয়াল প্রেসার বাই কেটি, এরকম ভাবে তুমি লিখতে পারবে। আচ্ছা, এখানে তোমার এইখানে দেখো √8 আছে, যেখানে মিউটা হচ্ছে এখন রিডিউস মাস, যেটা এম এ এমবি বাই এম এ প্লাস এমবি, আর সিগমাটা হচ্ছে এখানে কলিশনাল ডায়ামিটার, সেই কলিশনাল ডায়ামিটারটা হচ্ছে সিগমা এ প্লাস সিগমা বি বাই 2। এক্ষেত্রে জাস্ট 2 ইন্টু রেডিয়াস করলেই তোমার হয়ে গেছে সিগমাটা, কিন্তু এখন হচ্ছে সিগমা এ প্লাস সিগমা বি বাই 2 অ্যাভারেজ করতে হবে, আর পি এটা হচ্ছে পার্সিয়াল, বিবিটা হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ বি। আর বাইনারি কস কলিশন ফ্রিকোয়েন্সি যদি তুমি ক্যালকুলেট করো, অর্থাৎ নাম্বার অফ টোটাল কলিশনস পার সেকেন্ড পার ইউনিট ভলিউম, হ্যাঁ, সেখান থেকে শুধু আমাকে বেছে নিতে হবে কোনগুলো যেখানে এ এর সঙ্গে বি এর ধাক্কা হচ্ছে, মানে এ এর সঙ্গে এ বা বি এর সঙ্গে বি এই ধাক্কাগুলো বাদ দেবো, শুধুমাত্র এ এর সঙ্গে বি এই ধাক্কাগুলো যদি দেখি, সেটা বেরোবে কত, πσ² √8 μ ইন্টু এন এ টিল্ডে ইন্টু এনবি টিল্ডে। এন এ টিল্ডের জায়গায় পি এ বাই কেটি, এনবি টিল্ডের জায়গায় পি বাই কেটি তুমি বসাতে পারো। তাহলে এই যে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, প্রথমে হচ্ছে সেম কাইন্ড অফ মলিকুলস থাকলে একটা মলিকুল অন্য মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে পার সেকেন্ডে, আর হচ্ছে সমস্ত মলিকুলগুলো একে অপরের সঙ্গে ধাক্কা দিচ্ছে পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে, সেই দুটো এক্সপ্রেশন তুমি মনে রাখবে। আর ডিফারেন্ট কাইন্ড অফ মলিকুলস থাকলে এ বি এর সঙ্গে ধাক্কা দিচ্ছে, সেরকম মানে একটা এ মলিকুল বাকি সব বি মলিকুলের সঙ্গে ধাক্কা দিচ্ছে পার সেকেন্ডে কতগুলো, আর এ বি একে অপরকে ক্রস কলিশন করছে, মানে এ এ বি বি এই কলিশন নেবো না, শুধুমাত্র এ বি কলিশন নেবো, সেটা পার সেকেন্ডে পার ইউনিট ভলিউমে কতগুলো হচ্ছে, সেটা বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, তার একটা এক্সপ্রেশন তোমার এখানে মনে রাখতে হবে। আচ্ছা, এবারে চলে আসো মিন ফ্রি পাথ। দেখো কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে বেসিক অ্যাজাম্পশন ছিল তাতে কি ছিল না, ইন বিটুইন টু সাকসেসিভ কলিশনস গ্যাস মলিকুলগুলো একটা লিনিয়ারলি বা স্ট্রেট লাইনে মুভ করে। ইন বিটুইন টু সাকসেসিভ কলিশন মলিকুলগুলো একটা স্ট্রেট লাইনে মুভ করে। তাহলে এই দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে অন অ্যান অ্যাভারেজ কতখানি ডিস্টেন্স সে ফ্রিলি মুভ করছে, সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। তাহলে মিন ফ্রি পাথ হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশন। আর ফর আইডিয়াল গ্যাস তোমার মিন ফ্রি পাথটাকে তুমি লিখতে পারো এইরকম ভাবে যে এই অ্যাভারেজ ভেলোসিটিটাকে ভাগ করবে একটা মলিকুল টোটাল কতগুলো ধাক্কা দিল পার সেকেন্ডে, এবং সেটা হয়ে যাবে 1/√2πσ² এন টিল্ডে। মানে দেখো এই যে এক্সপ্রেশনটা ছিল √2πσ², এটা তো সি অ্যাভারেজ, মানে এটা হচ্ছে বেসিক্যালি কি √2πσ² সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে এইটা। তাহলে এবারে 1 সেকেন্ডে সে যায় কতটা সি অ্যাভারেজ পাথ, 1 সেকেন্ডে একটা মলিকুল কতগুলো ধাক্কা দেয়, যদি বাইনারি কলিশনটাই শুধুমাত্র কনসিডার করো তাহলে √2πσ² এন টিল্ডে। তাহলে এবারে সি অ্যাভারেজ কেটে চলে গেল করে 1/√2πσ² এন টিল্ডে হলো, আর এন টিল্ডের সময় পি বাই কেটে এখানে বসিয়ে দিলে এটা প্রপোর্শনাল পি বাই পি হচ্ছে এটা। আচ্ছা, এইখান থেকে আরো একটা দুটো অ্যাডিশনাল ইকুয়েশন কাজে লেগে যায়, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ মলিকুলস হ্যাভিং মিন ফ্রি পাথ উইদিন দ্য রেঞ্জ এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স। এবারে দেখো মলিকুলগুলো র্যান্ডম ক্যাওটিক ওয়েতে ঘুরে বেড়াচ্ছে বলে কারো মিন ফ্রি পাথ বেশি কারো মিন ফ্রি পাথ কম। তাহলে এবারে নাম্বার অফ মলিকুলস হ্যাভিং মিন ফ্রি পাথ উইদিন দ্য রেঞ্জ এন অ্যান্ড এন প্লাস এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স, সেটা হবে ডিএন ইকুয়াল টু n0/λ e⁻x/λ ইন্টু ডিএক্স। এটা বলা হয় সারভাইভাল ইকুয়েশন। এই ইকুয়েশনটা হচ্ছে সারভাইভাল ইকুয়েশন। আচ্ছা, অ্যাভারেজ টাইম টেকেন বিটুইন টু সাকসেসিভ কলিশন। দেখো মিন ফ্রি পাথ হচ্ছে কতখানি ডিস্টেন্স, মানে মিন ফ্রি পাথে অ্যাভারেজ ডিস্টেন্স ট্রাভেল বিটুইন টু সাকসেসিভ কলিশন, তাহলে সেই ডিস্টেন্সটাকে তুমি অ্যাভারেজ ভেলোসিটি দিয়ে ভাগ করে দাও, তাহলে ওই দুটো কলিশন হতে কি সময়টা লাগবে সেটা তুমি পেয়ে যাবে। তাওটা হচ্ছে λ/c অ্যাভারেজ। আচ্ছা, অল কলিশন ফ্রিকোয়েন্সি নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল পার সেকেন্ড পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া, তাকে বলে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। মানে নাম্বার অফ কলিশনস উইথ, আগে যেমন মলিকুলগুলো নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করছিল, এখন মলিকুলগুলো দেওয়ালেও ধাক্কা দিতে পারে, পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশনের এরিয়াতে কতখানি ধাক্কা দিচ্ছে সেটাকে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি বলে। সেটা হয় 1/4 সি অ্যাভারেজ ইন্টু এন টিল্ডে। 1/4 সি অ্যাভারেজ √8 kT/m হয়, আর এন টিল্ডে যে পি বাই কেটি হয় সেটা হচ্ছে p/√2/m কেটি হবে। এটা p/√2/m কেটি এটা। আচ্ছা, এবারে মাস অফ গ্যাস স্ট্রাইকিং এ ওয়াল অফ ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, সেটা কি হবে না এই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিকে এক একটা মলিকুলের মাস দিয়ে জাস্ট গুণ করে দেওয়া।
সেটা হয়ে যাচ্ছে কত, √(m/2π kT ইন্টু পি বা √(M/2π/RT ইন্টু ক্যাপিটাল পি। এটা। আর এবারে তুমি যদি দেখো, যদি তুমি ইফিউশন দেখো, ইফিউশন, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ধরো একটা কন্টেনার তুমি নিয়েছো, ঠিক আছে, সেখানে প্রচুর গ্যাস মলিকুলস আছে। এবারে গ্যাস মলিকুলগুলো কি হচ্ছে, ইফিউশনের থ্রু দিয়ে গ্যাস মলিকুলগুলো কিন্তু কন্টেন্ট থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে। এবার ধরে নাও ইনিশিয়ালি প্রেসারটা ছিল P0, কিছুটা গ্যাস মলিকুল বেরিয়ে চলে আসার পরে প্রেসারটা তার পি হলো, একটা হাটের টাইপের পর প্রেসারটা পি হলো। তাহলে পিটা এই সময়ের সাথে সাথে এক্সপোনেনশিয়ালি ডিকে করে এবং এই ফর্মুলাটাকে ওবে করে, P = P0 e⁻⁻ AT/V √RT/2πm। এটা তাহলে এখানে দেখো, যদি তুমি পিটাকে টি এর রেসপেক্টে প্লট করো, তাহলে ইনিশিয়ালি প্রেসারটা P0 ছিল, সেখান থেকে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে। হ্যাঁ, তার মানে যেটা ইফিউশনের থ্রু দিয়ে তোমার প্রেসারটা এক্সপোনেনশিয়ালি ডিকে করে, তাহলে সেই এক্সপোনেনশিয়াল যে ডিকেটা করছে সেটা তোমার এই ধরনের একটা গ্রাফিক্যালি যদি দেখো এইরকম করে হবে, মানে T = 0-তে ইনিশিয়াল প্রেসারটা P0, তারপর সেটা এখান থেকে এক্সপোনেনশিয়াল আস্তে 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 ডিকে করছে। এটা এক মিনিট, এখানে একটা ছিল কোথায়, আচ্ছা, এখানে দেখো আরেকটা জিনিস এখানে একটুখানি বলে নেওয়া দরকার, যে আমি ইফিউশনটা যখন বললাম, ইফিউশনের মানে ইফিউশন তো আমরা জানি, এবার ইফিউশনের জন্য কি হচ্ছে, ইফিউশনের জন্য হচ্ছে প্রেসারটা কমছে। আচ্ছা, এবারে তুমি যখন রেট অফ ইফিউশন দেখবে, রেট অফ ইফিউশনটা সেটা আমরা ওই থেকে একবার করেছিলাম, তোমার ওই কাইনেটিক গ্যাস থেকে একবার করেছিলাম। তুমি রেট অফ ইফিউশনটা কিন্তু এইরকম ভাবে দেখো, মানে আমি এইভাবে লিখছি, ধরো কোথাও একটা লিখি, এখানে ধরো একটা, এইখানে এক লাইন, এখানে একটা পেজ ঢুকিয়ে দিয়ে বলি। আচ্ছা দেখো, এই যে তুমি ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিটা বের করেছো, এই যে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিটা বের করেছো, তো ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি তোমার কি বলছে, নাম্বার অফ কলিশনস উইথ দ্য ওয়াল পার সেকেন্ড পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া, সেটা কত, P/√2π বেরোচ্ছে। আর এবারে দেখো, এই যখন তুমি ইফিউশনটা ভাববে, ইফিউশন অ্যান্ড গ্রামস ল ভাববে, তখন ব্যাপারটা কিরকম, এইটা একটা কন্টেনার ছিল, এই একটা ফুটো দিয়ে তো গ্যাস মলিকুলগুলো বেরোচ্ছে। এবার আমি এখানে ধরে নিই কি, ধরে নিই হচ্ছে ভেতরে প্রেসারটা কিন্তু পি ইন্টারনাল বলো, বাইরের প্রেসারটা কিন্তু পি এক্সটার্নাল বলো, তাহলে পি ইন্টারনালটা গ্রেটার দ্যান পি এক্সটার্নাল, তখন কিন্তু বাইরে থেকে গ্যাস মলিকুল ভেতরে ঢুকবে না, পুরোটাই বাইরে বেরোবে। আর ধরে নাও এটা হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য পিন হোল, মানে যে ফুটোটা দিয়ে গ্যাসটা বেরোচ্ছে তার এরিয়া অফ ক্রস সেকশন এ ধরে নাও। আচ্ছা, এবারে দেখো, যদি এখানে ফুটো না থেকে দেওয়াল থাকতো কি হতো, এক সেকেন্ডে কতগুলো ধাক্কা হতো, সেটা হচ্ছে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। এবারে এইখানে তার বদলে কি হয়েছে না, দেওয়াল না থেকে ফুটো আছে, তাহলে যারা এখানে ধাক্কা মারার কথা ছিল তারা এখানে বেরিয়ে যাচ্ছে। তাহলে যে রেটে গ্যাস মলিকুলগুলো বেরিয়ে যাচ্ছে, তুমি যদি সেটা দেখো, সেটাকে তুমি বলতে পারো রেট অফ ইফিউশন বা কিছু। তাহলে রেট অফ ইফিউশন আর বলি, সেটা কি হবে না, এই ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সিকে তুমি জাস্ট এরিয়া দিয়ে গুণ করে দাও, সরি, এই যে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি দেখো, বোঝার চেষ্টা করো, এক সেকেন্ডে পার ইউনিট এরিয়াতে কতগুলো ধাক্কা হতে পারতো, সেটা ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি। এবারে এখানে প্রথম কথা হচ্ছে যে পার ইউনিট এরিয়া না, তারপরে এরিয়াটা এ হয়ে গেছে,
এবারে যদি এটা ফুটো থাকে তাহলে যে মলিকুলগুলো এখানে ধাক্কা দেওয়ার কথা ছিল তারা বেসিক্যালি বেরিয়ে যাবে। তাহলে রেট অফ ইফিউশনটা হয়ে যাবে ZW ইন্টু এ। তো সেটা কত হয়ে যাচ্ছে না, তোমার আগে ZW এক্সপ্রেশন ছিল পি বাই টোয়াইস পাই এম কেটি, পি বাই টোয়াইস পাই এম কেটি, রুট ফুট ছিল তো নাকি, হ্যাঁ রুট ওভার পি বাই রুট ওভার অফ টোয়াইস পাই এম কেটি। আর এইখানে তোমার এটা কাজ গুণ হয়ে গেল, তাহলে এটাকে তুমি এইভাবে লিখতে পারো পি ইন্টু এ বাই রুট ওভার অফ, দেখো 2 পাই, আমি কি করলাম এখানে একটা অ্যাভোগাড্রো নাম্বার এখানে একটা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলে টোয়াইস পাই এম আরটি হয়ে গেল, আর উপরে একটা তোমাকে অ্যাভোগাড্রো নাম্বার তাহলে দিয়ে দিতে হবে। দুটো অ্যাভোগাড্রো নাম্বার এখানে যেহেতু নিচ্ছ, উপরে একটা অ্যাভোগাড্রো নাম্বার তোমার দিয়ে দিতে হলো। তার মানে পরিষ্কার দেখো দিস ইজ প্রপোর্শনাল টু 1/√m হয়ে যাচ্ছে কখন না, হোয়েন টেম্পারেচার অ্যান্ড প্রেশার আর কনস্ট্যান্ট। বা টেম্পারেচার প্রেশার কনস্ট্যান্ট রাখলে রেট অফ ইফিউশনটা যেটা মোলার মাসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়, সেটাই বেসিক্যালি গ্রাহামস ল অফ ইফিউশন। ঠিক আছে, তো বুঝতে পারলে দিস ইজ দ্য গ্রাহামস ল অফ ইফিউশন। আচ্ছা, তো এটা একটু ভালো করে দেখতে হবে, মানে গ্রাহামস ল অফ ইফিউশনটা হচ্ছে তোমার এই রেট অফ ইফিউশনটা সেটা মোলার মাসের স্কোয়ার রুটেশন ইনভার্সলি প্রপোর্শনাল। মানে ধরো যদি এরকম হতো যে দুটো গ্যাস আছে, তাহলে ধরো গ্যাস এ তার রেট অফ ইফিউশন আর এ, যার মোলার মাস ধরে নাও এম এ, আর একটা গ্যাস আছে গ্যাস বি যার রেট অফ ইফিউশন আর বি আর মোলার মাস ধরে নাও তোমার এম বি এইটা, তাহলে দেন আর বি বাই আর এ এটা যদি ক্যালকুলেট করে তাহলে রুট ওভার অফ এম এ বাই এম বি। এটা এইখান থেকে তোমাকে নিউমেরিক্যাল প্রবলেম করতে হয়, রেট অফ ইফিউশনের যে নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে তোমায় করতে হয়। আর এটা হচ্ছে যে এই দিস ল ক্যান বি ইউজড ফর সেপারেশন অফ আইসোটোপ। আইসোটোপ সেপারেশনে কিন্তু এটা তোমার কাজে লাগবে। হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছ? এটা মানে কেটে গিয়েছিল। হ্যাঁ, কেটে গিয়েছিল। স্ক্রিন দেখা যাচ্ছে তো? এক সেকেন্ড। একটুখানি দাঁড়া। আচ্ছা, এটা হলো। আর এবারে চলে এসো ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। আচ্ছা, ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল যদি তোমার মানে ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল মূলত হচ্ছে গ্যাসের জন্য যে অল্টিটিউডের সাথে সাথে বা সমুদ্র পৃষ্ঠ থেকে হাইটের সাথে সাথে প্রেশারটা কেমন করে চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, আচ্ছা দেখো, যদি তুমি একটা ইনকম্প্রেসিবল লিকুইড নাও বা ইনকম্প্রেসিবল ফ্লুইড বা লিকুইড নাও, তাহলে প্রেশারটা হাইটের সঙ্গে কেমন করে ভ্যারি করে না, পি ইকুয়াল টু P0 মাইনাস রো জি এইচ। সেখানে পি ভার্সেস এইচ প্লট করলে একটা স্ট্রেট লাইন হয়, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট হচ্ছে P0 আর এক্স অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হচ্ছে P0 বাই রো ইন্টু জি হয়ে যাচ্ছে। এটা মানে এখানে পিটা কখন জিরো হবে না, পরিষ্কার হচ্ছে যখন এইচটা হচ্ছে P0 বাই রো ইন্টু জি হবে। এটা হচ্ছে লিকুইডের জন্য।
কিন্তু গ্যাসের ক্ষেত্রে ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল হচ্ছে প্রেশারটা হাইটের সঙ্গে এক্সপোনেনশিয়ালি ডিকে করে, মানে পি ইকুয়াল টু পি0 ই টু দি পাওয়ার মাইনাস এমজি এইচ বাই কেটি, বা উপর নিচে যদি অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দাও পি ইকুয়াল টু পি0 ই টু দি পাওয়ার মাইনাস এম জি ক্যাপিটাল এম জি এইচ বাই আরটি। এটাকেই বলা হচ্ছে, এইটাই হচ্ছে মূলত ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। আর এবারে সেই মতো করে যদি তুমি পিটাকে এইচ এর রেসপেক্টে প্লট করো এম আর টিকে ফিক্স রেখে, তাহলে এক্সপোনেনশিয়ালি ডিকে করছে, মানে পি0 থেকে স্টার্ট করে এক্সপোনেনশিয়ালি ডিকে করলো। এবারে যদি আমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করি, তাহলে এই দুটো ছবি পাচ্ছ, যেখানে উপরের লাইনটা হচ্ছে T2, নিচেরটা T1, যেখানে T2 গ্রেটার দ্যান T1। আর একই টেম্পারেচার দুটো ডিফারেন্ট মোলার মাসের গ্যাসের জন্য যদি তুমি করো, তাহলে M1 আর M2, যেখানে এম মাসটা বেশি এটা সেটা তোমার নিচে থাকছে। এটা আচ্ছা, এবারে এই ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন লটাকে যেমন প্রেসারের টার্মসে লেখা হচ্ছে, তেমন ডেনসিটির টার্মসও লেখা যেতে পারে, আবার নাম্বার ডেনসিটির টার্মসও লেখা যেতে পারে, মানে মাস ডেনসিটির টার্মসও লেখা যেতে পারে, নাম্বার ডেনসিটির টার্মসও লেখা যেতে পারে। কারণটা কিছুই না, আইডিয়াল গ্যাসের জন্য ডেনসিটিটা প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল, বা নাম্বার ডেনসিটিটাও কিন্তু প্রেসারের সঙ্গে প্রপোর্শনাল অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। আর এবারে এয়ারের জন্য যদি তুমি দেখো, সেখানে যদি ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন লটাকে ব্যবহার করো, তাহলে এমটা অ্যাভারেজ মোলার মাস দিয়ে রিপ্লেস করে ফেলতে হবে। অ্যাভারেজ মোলার মাসটা কি হবে? অ্যাভারেজ মোলার মাস হচ্ছে, ধরে নাও এয়ারের মধ্যে শুধুমাত্র নাইট্রোজেন এবং অক্সিজেন আছে, নাইট্রোজেনের মোল ফ্র্যাকশন ইন্টু নাইট্রোজেনের মোলার মাস প্লাস অক্সিজেনের মোল ফ্র্যাকশন ইন্টু অক্সিজেনের মোলার মাস, এইটা করে তুমি কি জাস্ট ওই মোলার অ্যাভারেজ মোলার মাসটা বের করে ফেলতে হচ্ছে। এটা হচ্ছে 4/5 ইন্টু 28 প্লাস 1/5 ইন্টু 32 28.8 গ্রাম পার মোল, এটা হলো অ্যাভারেজ মোলার মাস। এটা আর এটা হচ্ছে ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল। এটা আর একটা পার্ট যেটা তোমাদের আছে, যে রিলেশন বিটুইন ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অ্যান্ড মিন ফ্রি পাথ। দেখো, এমনি ভিসকোসিটি রিলেটেড ব্যাপারটা হচ্ছে মূলত লিকুইডের প্রপার্টি, কিন্তু গ্যাসও যেহেতু ফ্লুইড, তারও ভিসকোসিটি হয়। এবার তোমাদের এই গ্যাসিয়াস স্টেটের মধ্যে যে গ্যাসের ভিসকোসিটি, তার যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে তার যে ইন্টারপ্রিটেশনটা সেটা আছে, রিলেশন বিটুইন ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অফ এ গ্যাস উইথ দ্য মিন ফ্রি পাথ, এটা ইটাটা হয় ভিসকোসিটি কোএফিসিয়েন্ট 1/3 সি অ্যাভারেজ রো ইন্টু ল্যামডা, যেখানে রোটা হচ্ছে ডেনসিটি, ল্যামডা হচ্ছে মিন ফ্রি পাথ, আর সি অ্যাভারেজ হচ্ছে অ্যাভারেজ স্পিড। এবং সেখানে করে তুমি ওই অ্যাভারেজ ভেলোসিটি √8 kT/πm বসিয়ে দাও, তাতে ডেনসিটিটা m ইন্টু n টিল্ডে করে দিলে, আর মিন ফ্রি পাথটা 1/√2 পাই সিগমা স্কয়ার n টিল্ডে হয়ে যাচ্ছে। তাহলে সেটা দাঁড়াচ্ছে কেমন? দেখো, এটা √টির সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আইডিয়াল গ্যাসের জন্য ভিসকোসিটি কোএফিসিয়েন্টটা √টির সঙ্গে প্রপোর্শনাল হয়, এবং সেটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার হয়। কিন্তু বাস্তবে দেখতে পাওয়া যায় যে ওটা, সরি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেটা বাস্তবে দেখতে পাওয়া যায় যে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট টেম্পারেচার ডিপেন্ডেন্স এরকম সিম্পল নয়, এটা এরকম দেখতে, কে √T/1 + C/T, এটাকে সুদারল্যান্ড ইকুয়েশন বলা হয়। আর ভিসকোসিটি কোএফিসিয়েন্ট প্রেসার ইন্ডিপেন্ডেন্ট, এটা তখনই সত্যি তুমি ইন্টারমিডিয়েট প্রেসার রেঞ্জ করো। খুব লো প্রেসারও এটা সত্যি না, খুব হাই প্রেসারও এটা সত্যি না। হাই প্রেসার ওটার আইডিয়াল গ্যাস থাকবে না, নন আইডিয়াল গ্যাস হয়ে যাবে। আর লো প্রেসারে যেটা হয়, তখন যেটা হয় যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যখন তুমি ভিসকোসিটির অরিজিনটাকে দেখো, তখন বিভিন্ন লেয়ারের মলিকুলের মধ্যে ধাক্কাধাক্কি হয়, মোমেন্টাম এক্সচেঞ্জ হয়। মোমেন্টাম এক্সচেঞ্জ হয় বলেই হচ্ছে ভিসকোসিটিটা অরিজিনেট করে, ঠিক আছে? এবারে যখন প্রেসারটা খুব কম হয়ে যাবে, তখন মলিকুলগুলো একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি না করে সরাসরি দেওয়ালে ধাক্কা দেবে, তখন আর এই পিকচারটা সত্যি হবে না। সেই জন্য যে কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট যে ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, সেটা শুধুমাত্র ইন্টারমিডিয়েট প্রেসার রেঞ্জেই সত্যি, খুব লো প্রেসার বা খুব হাই প্রেসার রেঞ্জে কিন্তু এটা তোমার সত্যি নয়। এটা আর এখানে ওই একটা মনে রাখবে যে ফ্রম কাইনেটিক থিওরি অফ গ্যাস, viscosity of gas arises due to exchange of momentum among various molecules of different speed। এই মোমেন্টাম এক্সচেঞ্জের জন্য কিন্তু বেসিক্যালি গ্যাসের ভিসকোসিটিটা অরিজিনেট করে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর ফাইনালি হচ্ছে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা, এটা একটুখানি এখানে বলে দিই। এটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে খুব ডিটেলে বলা হয়। সেটা হচ্ছে যে, যদি ধরো তোমার টোটাল নাম্বার অফ মলিকুলস যদি n হয়, আর কোনো একটা আইগেন এনার্জি লেভেলে যদি নাম্বার অফ মলিকুলস ni হয়, তাহলে ni/n সেটা হয় gi e⁻⁻ε/kT,
বাই সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি, যেখানে জিআইটাকে বলে ডিজেনারেসি অফ এনার্জি লেভেল উইথ এনার্জি এপসাইলন আই, এনআইটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস ইন দ্য ith লেভেল, এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকুলস। আর এটাকেই তুমি জাস্ট বোলম্যান ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে পারো যদি এই ith লেভেলের নাম্বার অফ মলিকুলস ডিভাইডেড বাই গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ মলিকুলস এইটা করো। মানে আগেরটা ছিল ith লেভেলের নাম্বার অফ মলিকুলস বাই টোটাল নাম্বার অফ মলিকুলস, তার বদলে যদি ith লেভেলের নাম্বার অফ মলিকুল বাই গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ মলিকুলস করো, সেটা হয়ে যাবে জিআই বাই জি জিরো, এটা ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই মাইনাস এপসাইলন জিরো বাই কেটি, বা এটা বেসিক্যালি এইরকম ভাবে লেখে জিআই বাই জি জিরো ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন আই বাই কেটি, যেখানে ডেল্টা এপসাইলন আইটা, যেখানে ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে ith লেভেলের এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি। এটা হচ্ছে, এটাকে বলে রিলেটিভ প্রবাবিলিটি, রিলেটিভ পপুলেশন আছে, রিলেটিভ পপুলেশন বলতে পারো, রিলেটিভ পপুলেশন, পপুলেশন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড স্টেট, আর গ্রাউন্ড স্টেটের রেসপেক্টে ith লেভেলের পপুলেশন যেটা মানে প্রবাবিলিটিটা আর কি, সেটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে যায়। তাহলে এই হচ্ছে তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে যা যা করা গেত তার ডিটেলিংটা আমি সবটা বলে ফেললাম। ঠিক আছে, তাহলে আগের দিনে আমরা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা পর্যন্ত বলেছিলাম, ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে স্টার্ট করে আমরা ইকুইপার্টিশন অফ প্রিন্সিপাল এই পুরো ব্যাপারটাকে বললাম। তারপরে হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাসের যে অ্যাপ্লিকেশন, তার মধ্যে তোমার বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি আছে, মিন ফ্রি পাথ আছে, তারপরে তোমার ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ফর্মুলা আছে। হ্যাঁ, এই পুরো জিনিসগুলোকে ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি ইত্যাদি ইত্যাদি সবগুলো আছে আর কি, সেগুলো আমরা পুরোটাকে আলোচনা করে ফেললাম। আর একটা ক্লাস লাগবে আমার গ্যাসিয়াস স্টেটের পুরো ডিসকাশনটাকে করতে, তাহলে সেটা আমরা নেক্সট দিনে করবো। হচ্ছে নন আইডিয়াল গ্যাস, সেখানে মূলত বা ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি সেইটা আমাকে ভালো করে বুঝতে হবে। সেখান থেকে ভ্যান ডার ওয়াল গ্যাস, সেইটা নিয়ে কিছু কথাবার্তা বলার দরকার আছে, আবার ইন্টারমলিকুলার ইন্টারাকশন দরকার আছে। তাহলে এই তিনটে ক্লাসে তোমার গ্যাসিয়াস স্টেটের যে ডিসকাশনের যে জায়গাটা আমাদের হয়ে যাবে। তারপরে আমরা একটা বা দুটো ক্লাসে যে ওই রিলেটেড যে সমস্ত এমসিকিউ, এমএসকিউ বা ন্যাট যে প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো আমরা তারপরে আলোচনা করবো। তাহলে আজকে এই পর্যন্তই রইল। বলো, তোমাদের যদি কিছু অসুবিধা থাকে বলো।